ওর নাম ডালিয়া। বয়স কত এখন? বয়স আমার 88-তে জন্ম হয়েছে, খাটের উপরে বর্ষাকালে। ওকে, ঠিক আছে। ওকে, সো আপনি ওইভাবে আপনার হিসাব যাদের করা তারা করে নেবে। আচ্ছা, তো আমরা শুরু করি। আপনি একটু বলেন আপনার জন্ম জেলা কোনটা? আমার জন্ম জেলা ফরিদপুর। ফরিদপুরে, হ্যাঁ। বর্তমানে থাকছেন ঢাকাতে নাকি? থানা শিবচর, জেলা মাদারীপুর। আচ্ছা, ইন্টারটেল লাগবে না আবার। আপনি বর্তমানে থাকছেন কোথায়? বর্তমান থাকছি জায়গাটার নাম বলতে চাচ্ছেন, ঢাকাতে থাকছেন কিনা? হ্যাঁ, ঢাকাতেই থাকছেন। ঠিক আছে, তো শুরু করছি আমরা। একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলার আছে ব্যাকগ্রাউন্ড আমি একটু শুনতে চাই, আপনি ধারাবাহিকভাবে বলুন প্লিজ। আমার জীবনে 7 বছর থেকে আমার বেশিরভাগ অনেক কিছু মনে আছে। আচ্ছা, শুনি। এখানে একটু একটা কথা বলেন এই প্রিয় শ্রোতা, ওনার কোলে ওনার একটা বাচ্চা আছেন 2 বছর 3 মাস বয়স। ওর নাম কি? হাবিব। এবং ও বুঝতেই পারছেন যে ওনাকে রেখে আসা সম্ভব হয়নি, সুতরাং কিছুটা সাউন্ড ঢুকে যেতে পারে ওখানে বাচ্চাদের, যেটা হয় আপনারা হয়তো সাউন্ড শুনতেও পাচ্ছেন ও কিছুটা দুষ্টুমি করলে। সো আপনারা একটু মাইন্ডসেটটা রাখবেন এভাবে আর কি। ঠিক আছে, বলেন। হ্যাঁ, তো আমার 7 বছর থেকে আমার মনে আছে, আমার মা বয়স হওয়ার আগেই আমার মারে বিয়ে দিছে আমার আব্বার কাছে। আচ্ছা, তা বিয়ে দেওয়ার পরে বিয়ের পরে আর কি আমার মেয়েদের যেটা হয়, বড় হয় মেয়েরা, ওইটা হয়েছে আমার আম্মার। আচ্ছা, পরে হওয়ার পরে আমার দাদি কদুর ফুল অনেক আগেকার কথা, কদুর ফুল আর কি যেন একটা মুসাই করে কাগজে বাইন্দা আমার নানির কাছে পাঠাইছে। মানে আমার মা বড় হয়েছে এই কারণে। তো আমার মা বড় হয়েছে, তারপরে আমার বড় ভাই হয়েছে, তারপরে 5 বছর পর আমি হয়েছি। আমি হয়েছি পরে আমার ফুফুরা দাদিরা অনেক খুশি। আমি হওয়ার পরে আমার ভালোই খুব আদর করতো। মানে প্রথম সন্তানই আপনি ছিলেন? আমার ভাই বড়, তারপরে আমি। আচ্ছা, ওকে, হ্যাঁ। আমি হওয়ার পরে আমি মানে যখন 5-7 বছর তখন থেকে আমি মানে খুব বিয়াদ্দপ ছিলাম, দুষ্টু ছিলেন। আমার মার কথা শুনি নেই, বাবার কথা শুনি নেই, কারোর কথাই শুনি নেই। আমার ইচ্ছা মতোই আমি চলছি সারা জীবন। তো চলার পর থেকে তারপর আমার আম্মা মানুষের বাড়ির কাজই করছে। তারপরে করার পর থেকে আমরা 3টা বোন হলাম। আমার ছোট ভাই হলো। বাবা কি করতেন? কৃষি? আমার বাবা কৃষি কাজ করতো। আচ্ছা, আমার বাবার বাড়ি নদীতে ভেঙে গেছে, সদরপুর আটটুসির ওইখানেই ছিল। তো নদীতে ভেঙে যাওয়ার পরে আমার বাবা মানুষের বাড়িতেই থাকছে। তো আমার বাবা নানির বাড়িতে থাকতো। এর মধ্যে আমার বাবার ফুফুরা খুব বড় লোক। আচ্ছা, আমার বাবার ফুফুর কেমনি দিন সন্ধান পাইছে, তো আমার দাদি বলতেছে, আমার বাবার ফুফু আমার দাদি বলতেছে, রাজ্জাক তুই কষ্ট করবি কেন, পোলাপান নিয়ে টিয়ে আমার বাড়িতে আয়, কাম কাজ করবি, তোর বউ কাম কাজ করবো, তোরা খাবি টাবি। তো আমার আব্বা আমাকে নিয়ে, আমার ভাইরে নিয়ে, আমার মারে নিয়ে আমার দাদি বাড়ি আসলো। আমার নানি বাড়ির থেকে মনে করছে শ্বশুর বাড়ি থাকারছে ফুফু বাড়ি থাকি। তারপরে আসার পরে আমার দাদি খুব কিপটা ছিল। আচ্ছা, আমার ওই দাদির একটা ছেলে ছিল, ছেলে মারা গেছে গলায় রশি দিয়া। ওই ছেলের 2টা ছেলে আর আমার কাকি আর আমার দাদি, আর অনেক সম্পদ তার, করার লোক নাই, দেখাশোনার করার লোক নাই। তো আমার বাবার আনলো। আমার বাবা সকালবেলা গরু টরু বের করতো, চকে টোকেও যাইতো, কামলার ভাত টাত নিয়ে যাইতো। আমার আব্বা অনেক পরিশ্রম করতো। আমার বড় ভাইটা যে, ওই ভাই একটা ভাই ছিল তখন, আমার ছোট ভাই হয় নাই। 3টা বোন ছিলাম আর একটা ভাই ছিল আমার বড় ভাই। তা আমার ভাইরে আমার মামা 2টা মামা মানে মাথায় করে পালতো। আর আমার আব্বা আমার মা সবাই আদর করতো। একটা ছেলে কোনো কাজ কাম করায় নাই, আর টাকা পয়সার জন্য স্কুলেও পাঠায় নাই তারে, এমনি খুব আদর করতো। আমার ওই দাদি আমার ওই ভাইরে দেখতে পারতো না, কইতো কি যে তোর ছেলে রাস্তায় ঘুরে, এহেনে ওহেনে ঘুরে, কাজ কাম করে না। তো আমার মা আমার হে কাকিরে বলে একদিন যে, বিল্লালের মা, তোমার আমার ফুপা শাশুড়ি যে কথাটা বলে এগুলা কি ঠিক বলে? আমার ছেলে আমারটা খায়, আর আমার তো তোমরা সবাই খাওন দাও না, আমি তোমার কাজ করি ধান। মানে আমার আম্মা অনেক গুণ ছিল ভাইয়া। আমার মা খুব সুন্দর ছিল, আমি এসে আমার বাবার মতো কালো না, আমার আম্মা অনেক সুন্দর। আমার দাদির ঘর টর লেপতো, ধান টান মাটি কাটা। আমার আম্মা সারাদিন কাজ করতো। মানে আমার আম্মা মাটির মানুষ। সবার মার প্রশংসায় সবাই করে, কিন্তু এর ভিতরে ভালো মন্দ আছে। তো আমার আম্মা এত কাজ করতো, কাজ করার পরে আমার আম্মার খাওনটাই দিত।
ওই খাউনটা আম করে ভাগ করে দিত। আর আমার আব্বা যে কাজ করতো ওই টাকা দিত, ওই থেকে আমার আব্বা বাজার টাজার করতো, ওই থেকে টুকটাক আমরা চলছি। চলার পরে আমার ওই ভাইটা স্কুলে পাঠাই নাই, তারপর আমার মা স্কুলে পাঠাইতো। তো আমার ভাই এখান দিয়ে কি করছে, ওই যে মানুষের ঘরে ঘুমাইতো যে বন্ধু বান্ধব, তো ওরা পড়ালেখা করতো। আমার ভাই আর কি ওই দেখতো ক খ সরে উ সরে এগুলা দেখতো। আমার ভাইয়ের জ্ঞান বুদ্ধি আর কি খুবই ভালো, আমার বড় ভাই। ওই দেখে মানে ওই ক খ যে কানে শুনছে এগুলা আর কি খেয়াল রাখছে। মাটির উপরে লেখতো, মাটির উপরে লেখার পরে আস্তে আস্তে ওই যে বানামও শিখছে, সবই শিখছে, কিন্তু ইংলিশ এগুলা শিখে নাই। তো হঠাৎ করে আমার ওই দাদি রাগ করতো, কষ্টের অভাবের সংসার। আমার ভাই কি করলো, আমার ওই দাদির ছাগল চকের থেকে না কই আমার ভাই নিয়ে গেল, নিয়ে বেইসা ঢাকা এসে পড়লো। এখন তো আমার দাদি আমার বাবার সাথে আমার আম্মার সাথে সবার সাথে চিল্লাফেল্লা করতেছে। পরে ছাগল নিয়ে আইসা নারায়ণগঞ্জ সোয়েটার ফ্যাক্টরিতে, কাটিগঞ্জ সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করছে। আমার মামা, আমার দুইটা মামা, আর আমার আম্মা একাই। আচ্ছা, এখান থেকে আমার ওই মামা, আমার ছোট মামা যে আমার দুই মামা, আমার বড় মামা বিয়ে করে নাই, এর মধ্যে আমার ছোট মামা প্রেম করছে। প্রেম করার পরে প্রেম করে বিয়ে করছে। এখন আমার বড় মামা তো এগুলা পছন্দ করে না। এখন আমার নানির কথা হলো, ছেলে বিয়ে করছে তো কিছু করার নেই। পরে আমার নানি কি করলো, আমার ওই মামানিরে জায়গা দিল। আমার বড় মামা এই জন্য আমার নানির সাথে কথা বলে না বলার পরে মা ডাকে না, টাকা পয়সা দেয় না, খাওয়ায় না। আমার বড় মামা আলাদা হয়ে গেল। আমার ছোট মামা আমার নানিরে নিয়ে, আমার মামানি নিয়ে আলাদা থাকে। তা আলাদা থাকে। একটা মেয়ে হয়েছে, হওয়ার পর 2 বছর পর আর একটা ছেলে হয়েছে। হওয়ার পরে সে দেশের থেকে ঢাকা কাজে আসতেছে। এর মধ্যে ট্রলার একবার 1 সপ্তাহ পর্যন্ত ঝড় তুফান ছিল, এর ভিতরে ট্রলার ডুববে মারা গেল। মারা যাওয়ার পরে এখন তো আমার নানি পাগল। তারপরে এমন দেখা তারপরে আমার মারে ওই আমার দাদি গো বাড়ির থেকে আমার নানি নিয়ে আসলো। আমরা আবার চলে গেলাম আমার নানা বাড়ি চলে গেলাম। যাওয়ার পরে এখন ওই আমার মামা যে মারা গেছে, আমার নানি বিশ্বাস করে না। আমার নানি মানে পাগলের মতো হয়ে গেছে যে আমার ছেলে, আমার কামাল মরতে পারে না, আমার কামাল আছে, আমার কামাল মরে নাই। তো এরকম করতেছে খুব করতেছে। ওই আমার বড় মামায় আর আমার নানিরে ডাকে না, মা বলে না বলনে দেশের মানুষ সবাই আলোচনা করে যে জামাল নামাজ পড়ে, রোজা করে, অথচ মারে ডাকে না, এগুলা তো তুমি ভালো করো না। কিন্তু কারোর কথা সে মাথায় নিত না। না অনেক একদিন বিচারে বসলো, মানুষেই আমার মামারে সাজা দিব, মা কেন ডাকে না, এত কষ্ট করে পালছে। উঠানের ভিতরে আমার মামারে মাথায় কয় মন যেন বুঝা দিয়ে আমার মামারে ঘুরাইবো উঠানের ভিতরে। তো ঘুরাইবো, তো আমার নানি যখন করছে ঘুরাইবো, সাজাটা দিব, তখন আমার নানি সব চেয়ারম্যান মেম্বার সবাই হাতে পায়ে জড়াই ধরলো, হ্যাঁ আমার মামারে যেন সাজা না দেয়। ঠিক আছে, আমার মা ডাকতে হইব না, আমার টাকা পয়সা দিতে হইব না, আমার ছেলেরা সাজা দিবেন না আপনারা। মানুষের কথা মতো আমার মামা, বড় মামা এখন আস্তে আস্তে ঠিক হইলো। তারপর গাছে তাবিজ রেখে আমার নানিরে বাসায় রাখলো, বাড়িতে রাখলো। তো আমরা ওই বাড়িতেই থাকলাম। বাড়িতে থাকার পরে এখন আমি তো একটু বড় হয়েছি, 10-11 বছর হয়েছে। এখন আমার ভাই ঢাকা থাকে। এখন আমার ভাই গেলেই আমার নানি সবাই বিচার দেয় আমার ভাইয়ের কাছে, যে তোর বোন এরকম ওইরকম মাইসের গাছে উঠে, অমুকের গাছে যায়, অমুকের কাছে যায়, অমুকের বাড়িতে যায়, অমুকের বাড়িতে চাকা ফিকে, ইটের চাকা ফিতে অমুকের ভাতের মধ্যে পড়ে। তো এই কথা বললো। আমার ভাই কি করলো, আমার ঢাকা নিয়ে আসলো। আমি মানুষের বাসায় খাই, বাসা থাকি, আমার বোনের নিয়ে আমি ঢাকা ভাড়া থাকুম। ঢাকা নিয়ে আসলো। তো আমি আসলাম। ঢাকা আসার পরে আমার বাসার সাথে চাকরি করতো একটা ছেলে কামাল। তারপরে ও আমারে দেখা পছন্দ করলো। কত বছর বয়সে ঢাকায় আসলো? হ্যাঁ, কত বছর? তখন 11 বছর। 11 বছর বয়স। আপনি তো ওই সময় লেখাপড়াও হয় নাই আপনার? না। আচ্ছা, আমি 5-এ পড়ালেখা করছি কোন রকম। ওকে, তারপরে আমার ভাই কি করলো, আমার ওই কামাল তখন মনে হয় তার বয়স 22, 23, 25 হবে, আর আমার বয়স তখন 11। তো এরকম করতে করতে 1 বছর গেল। পরে 1 বছরের মধ্যে আমার ভাই তার সাথে বিয়ে দিয়ে দিল। আচ্ছা, পরে আমি আমাদের বাড়িতে গেলাম। তারপর আমগো ওইখান থেকে আমারে বরিশাল নিয়ে গেল। ওকে, আমার ছোট বোন, আমি, আর আমার মামা শ্বশুর, আমার চাচতো ভাসুর, আর ওই কামাল আমার হাজবেন্ড। বরিশাল গেলাম। বরিশাল যাইতে লঞ্চ পাইনি, ছোট বরিশাল থেকে আবার লঞ্চে যাইতে হয় ওদের বাড়িতে। আচ্ছা, পরে লঞ্চ পাই নেই। পরে ওইখানে থাকলাম রাত্রে, সকালবেলা লঞ্চ পামো। এখন পুলিশে ধরলো সবাইরে।
আচ্ছা সবাই পুলিশে ধরলো, আমি ছোট, আমার কোথার থেকে যেন নিয়ে গেছে তারা। এই জন্য হ্যাঁ করে সবাই পুলিশে ধরলো, ওই কামালরে পুলিশে ধরলো। ধরার পরে অনেক হইলো, গ্যাঞ্জাম হইলো। হওয়ার পরে আমার ছোট বোনের কাছে নিয়ে আলাদা হয়ে গেলে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি করে কই থেকে আনছে, কি আশায় বিষয়। পরে আমার ছোট বোন কইলো না, আমার বোনেরে বিয়ে দিছে, আমরাই বিয়ে দিছি, এই জন্য তারা আনছে। তো কি করলো, তারা ছাইরা দিল, আমার দেশে নিয়ে গেল। দেশে নেওয়ার পরে আমি অনেক দিন থাকলাম দেশে। তারপরে আমার বড়ের ছেলে পেটে আসলো, 13 বছর তখন। আমার বড় ছেলে পেটে আসলো, পেটে আসার পরে আমার আবার ঢাকা নিয়ে আসলো আমার হাজবেন্ড কামাল। আচ্ছা পরে আমগো বাড়িতে নিয়ে গেল, নিয়ে যে আমার বড় ছেলে হইলো। হওয়ার পরে কি করলো, ওই কামাল সুয়েটার ফ্যাক্টরিতে চাকরি করতেই থাকলো। এর ভিতরে আমার বড় ছেলে হওয়ার 40 দিন পর আবার আমার মেজো ছেলে পেটে আসলো ভাইয়া। আচ্ছা তখন মানে আমার এরকম বুদ্ধি ছিল না, আর আমার ওই স্বামী বলে নাই এই বা এই, আমার কিছু বলে নাই, প্ল্যানিং বলতে যেটা বোঝায় আর কি। হ্যাঁ আমি কিছু বলে নাই। আমি 40 দিন পর আবার আমার মেজো ছেলে পেটে আসলো। মেজো ছেলে পেটে আসলো, এখন তো আমার অবস্থা খারাপ। আপনার বয়স তখন কত? 14 বছর। 14 বছর বয়স, একটা বাচ্চা আছে অলরেডি? 14 বছর হয় নাই। আচ্ছা পরে আমারে কি করলো, আবার বরিশাল নিয়ে গেল। মধ্যে আমার মেজো ছেলে হইলো। এর মধ্যে আমার ভাসুরের আবার বিয়ে করাই নাই। আমার ভাসুরের বিয়ে করাইছে, বউ সুন্দরী, আবার টাকা পয়সাও আনছে। আর ও কামাল, আমার হাজবেন্ডের নাম কামাল। ওরে ও তো বিয়ে করছে, টাকা পয়সাও নেয় নাই, আবার বউ সুন্দর না। এই আবার ও মানে আলোচনা শুরু করলো বাড়ির ভিতরে, মানে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি সবাই এই আলোচনা করলো। এর মধ্যে আর কি এখন মানে সংসারে অশান্তি ফিরা। আমার এই যে আমার বাচ্চারে ভাত বাইরে খাইতে দেয় না, আমার খুব মানে কষ্ট। আমি ছোট মানুষ, আমার মানে চারিদিক দিয়ে মানে এখন আমার খুবই অত্যাচার। আমি কাপড় তুপুর নদীতে ধুইতে আইতাম, ওই ছুতা দিয়ে আমি ঢাকা এসে পড়তাম। আচ্ছা একা লঞ্চে আইসে পড়তাম। আবার আমার ভাই দিয়ে আসতো, আবার আমি আইসে পড়তাম। আচ্ছা ওই যে আমার কেউ ভালোবাসে না বাড়ির, আবার আইসে পড়তাম। ওকে, যে বাসায় ছিল পলাইয়া চিটাগাং চলে গেছে। আচ্ছা আমার রাইখা চিটাগাং আমার ভাসুর থাকে, ওইখানে চলে গেছে। ওই ভাসুরের কাছে গেল। এখন আমার উপায় কি? আমার মা বাপ, আমার ভাই, এখন আমারে কেউ আমার এই করতেছে না। আমার মা বলতেছে সজীব সাগরে ও দাদা দাদির কাছে রেখে আসতে, মানে আপনার 2 ছেলেকে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি বলতাছি না, আমার সজীব সাগরে আমি রাইখে আসুম না, আমি মরলে আমার সজীব সাগরে নিয়েই মরমু। পরে আমার মা বাবা আমার রাখবো না রাখনে আমি আসলাম ঢাকা আসা দেখলাম কি আমার ঘরে তালা মারা দেখে এখন আমি কই যাই, আমার ভাই নতুন বিয়ে করছে বাসায়, ওই বাসায় গেছি সজীব সাগরে নিয়া। পরে ওই বাসায় গেছি মতো আমার ভাবি নতুন বিয়ে করছে, আমার ভাই তখন 1 বছর হয়েছে। আমার ভাই কি করলো, ওই ব্যাগ টক শুদ্ধ আমার রাস্তায় নামাই দিল যে আমি কিছু জানি না, বিয়ে কিন্তু তারাই দিছে। কয় আমি কিছু জানি না, এখন আমি কি করি? পরে ওই কামাল যে সুয়েটার ফ্যাক্টরিতে চাকরি করতো, তার বন্ধু বান্ধব মেসে থাকতো, ওই মেসে আমি মনির ভাই ওদের বাড়িতে বাসায় গেলাম। আচ্ছা, যাই বললাম যে ভাই এরকম আপনার কামাল ভাই তো গেছে গা, এখন দেখেন অগো দুজনের আমি কই যাবো, ভাই তো এরকম আমার বাসা থেকে বের করে দিছে, আমি কি করবো এখন? পরে ওরা আমার সন্ধ্যা হয়ে গেছে ওই দিন, আর কি করলো, আমার করলো আসেন ভাবি আমার বাসায় আসেন। পরে আমার নিয়ে গেল, তারা 4-5 জন মেসে থাকে, তারা 1 রুমে ঘুমাইলো, 2 রুমের মানুষ 1 রুমে ঘুমাইলো, আর আমার 1 রুমে ঘুমাইতে দিল। আচ্ছা, তারপরের দিন আমার লঞ্চে উঠাই দিল, আমি আবার বরিশাল গেলাম। স্বামী নাই, আর এমনি তো তারা এরকম করে। বললো আমার আর কেউ জায়গা দিল না দেও না, আমি বরিশাল থেকে আবার ঢাকা আসলাম এই সজীব সাগরে নিয়া। ছোট 2জন, কেউ সুন্দর মতো হাঁটতে পারে না তখন। আইসা হরতাল, তখন আমি কি করলাম, রকেট আছে, লঞ্চও চলে না, রকেটে খুলনা গেলাম। আচ্ছা, ও নদী দিয়ে রকেট চলে। খুলনা কেন গেলেন? খুলনা গেলাম হরতাল, তখন যশোর আমার নানির বোনের বাড়ি আছে, তারা খুব বড় লোক, ওইখানে যাবো আর কি। আচ্ছা, ওইখানে যাই সজীব সাগরে নিয়ে কাজ করবো, 2টা বাচ্চাকে নিয়ে। হ্যাঁ, স্বামী তখন কোথায় সেটা জানেন না? না, আমার তো কেউ জায়গা দিতেছে না। কামাল তখন কোথায় আপনি জানেন না? জানি না। ওকে, তো খুলনা গেলাম, রাত হয়ে গেল। তারপরে ওইখানে বাইদ্যে বেটিরা আছে, টঙে থাকে, ওই বেটির সাথে কথা বললাম মতো, ওই বেটিরা কয় কি বোন তুমি থাক। আসলে আমি যেদিকে গেছি আর সজীব সাগরে নিয়ে সবাই আমার আশ্রয় দিত। পরে সকালবেলা ট্রেনে উঠাই দিল, আমি যশোর গেলাম, যশোর থেকে সজীব সাগরে নিয়ে কাজ কাম করলাম, খাইলাম। খাওয়ার পরে আমার আর কি যাইতাম, আমার মন বসতো না যে আমি কি করলো আমারে
ভালো লাগতো না আমার কোথা। পরে ওইখানে থাকলাম, আবার আইসা পড়লাম, আবার বরিশাল গেলাম। বরিশাল গেলাম মতো, পরে আমার দেওরে কি করলো, আমার মাইরা পরে আমার লঞ্চে উঠাই দিল। আমার লঞ্চে উঠাই দিল, আমি কি করলাম, লঞ্চের থেকে আবার আমার চাচি শাশুড়িরা আছে, চাচতো দেওররা আছে, তারা আর কি আমার বুদ্ধি দিত যে ডালিয়া এরকম এরকম ভাবে চলবি, তুই যাবি না, কে যাবি, তুই বুঝা খাবি, তোর তো কোনো দোষ না, তুই ছোট মানুষ, তোর এরকম করবো কে, তোর তো হেরা দেখেই আনছে। পরে আমি এক ঘাটে থেকে উঠাই দিছি, আমি আর এক ঘাটে নাইমে পড়ছি। আচ্ছা, নাইমে পড়ছি, নাইমে বাইরে চেয়ারম্যান আছে মহিলা, ওদের বাড়িতে গেছি মতো ওই মহিলা আমারে নিয়ে গেছে ইসে বরিশাল কোর্টে। আচ্ছা, আমারে দিয়ে মামলা করাইব। এখন কেমনে কেমনে দিন হেরা জানছে যে ডালিয়া তো লঞ্চে ঢাকা যায় নাই, নাইমে গেছে। ওকে, এখন যাই না তো হেরা পাগল হয়ে গেছে। তারপরে তখন ওই কামালে পাগলা করতো, ওই যে ট্রাকে হেল্পারি করতো। আচ্ছা, ওই চিটাগাং থেকে আবার পাগলা তার বোনের বাড়ি, আমার ননাসের বাড়ি আছে, বাসা আছে, আচ্ছা, ওইখানে আসছে। তাই ওর আব্বুরে লোকে দিয়া ফোন দিল যে এরকম এরকম এখন বুড়াকালে কি আমরা জেল খাটমু তোর লিগা, তোর বউ এরকম এরকম কোর্টে গেছে, মামলা করবো, এখন তোর বউ তুই বিয়া করছো, যেমনি হোক তোর বউ নিয়ে যা। পরে কামাল কি করলো, দেশে গেল, দেশে যাই আমারে নিয়ে আসলো। আচ্ছা, পাগলা নিয়ে আসলো। আমার নন্দেরা উপরে ঘর ভাড়া থাকে, আমার নিচে মাটি ভিজা ময়লা, ওর ভিতরে একটা ছনের একটা ঘরে আমার ভাড়া দিল। আচ্ছা, ভাড়া দিল, মাটিতে ঘুমাই সজীব সাগরে নিয়া। ও চিটাগাং এখানে ওখানে যায়, হেল্পারি করে, 4-5 দিন পর পর আসে। তাই আমারে বাজারের টাকা দিয়ে যেত না, কোনো রকম আর কি দিয়ে যেত। তা ও একদিন টাকা না দিয়ে জায়গা, পরে আমি সজীবরে কই কি তোর আব্বুর লগে যাই টাকা নিয়ে বাজার আনতে ক, দিয়ে যাইতে ক। পরে এ কইলাম দেখে আমারে ঘরের ভিতরে নিয়ে ভাইয়া আমারে অনেক মারলো। তখন আমার সাহায্য ছেলেটা পেটে আমার অনেক মারলো, মাইরে আমি 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 বেহুশ হয়ে গেলাম। ওই পর্যন্তই আমি জানি। তারপরে যখন আমি হুশ হইলাম, তখন পাশের ঘরে ছনির মা ছিল। ছনির মারে বললাম কি যে ভাবি আমি নিচে শোয়াকে, কি তোরে যে মাইরে টেরে গেল তুই জানোস না। পরে এই ওইলাম সজাগ হইলাম। হওয়ার পরে আবার সন্ধ্যার সময় দেখি কি হে কামালে আমার জন্য ওষুধ পাঠাইছে। ওই সজল ছেলে আমার, সজীব সাগরের পর সজল পেটে আসছে, ওই সজলরে নষ্ট করার জন্য ওষুধ পাঠাইছে, 2টা সিরাপ পাঠাইছে। না, দুলাল একটা নাম, একটা লোকের নাম দুলাল, ওই দুলালের কাছে। আচ্ছা, পরে পাঠাইছে। এখন আমি অনেক খুশি হয়েছি ভাইয়া ওষুধ 2টা দেখা। আমি মনে করছি আমার মারছে, এই জন্য বুঝে আমার ওষুধ 2টা কিনে দিছে, খুশি হয়েছি। এখন একজনের কাছে নিয়ে গেছি, কয় কি ভাবি এগুলা তো ওই যে বাচ্চা নষ্ট করার ওষুধ। পরে তারপর আমি খাইছি ভাইয়া, কি লিগা খাইছি যে আমার বাচ্চা তো দরকার নাই। আচ্ছা, এত কষ্ট আমি কেন বাচ্চা নিব, আর আমি কেমন যেন ছিলাম ভাই, আমি বুঝি নাই এগুলা। আচ্ছা, ঠিক আছে। আমার ওই সজলটা আমি ওষুধ খাইছি, তারপরও আমার সজলটা নষ্ট হয় নাই। না হওয়ার পরে এমনি আস্তে 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 আমার সজলটা কি করলো হইলো। তখন ওর আব্বু আর কি আস্তে আস্তে একটু ভালো হইতাছে। এখন আর কি ওই ট্রাকে যায় না, ডিউটিতে যায় না, এখন আর কি রিক্সা নিছে। পাগলার থেকে যাত্রাবাড়ি আসতো রিক্সা চালাইতে। তার ওই দুলাল ভাই ওরা সবাই রিক্সা চালাইতে আসছে। পরে একদিন ওই রিক্সা কি করছে, এক লোকের রিক্সায় উঠছে চোর। লোকটা বলতাছে কি ভাই আপনি এই জায়গায় আমার একটা তার কিনে এনে দিবেন, রশি। আচ্ছা, ঠিক আছে। তো সামহাও রিক্সাটা কি চুরি করছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা রিক্সা যে লোকের রিক্সা চালাইতো ওই লোকের প্রতিদিন আর কি এত টাকা করে দিতে হইব, এই আর কি করছে। তা এখন রিক্সা ছাড়ে তো সে যাইতে পারে না অন্য কাজে, এখন রিক্সায় চালাইতে হইব। কি করলো, আমার পাগলার থেকে ওই আবার যাত্রাবাড়ি আমার বাসায় নিয়ে আসলো, মিরাজিবাগ, ওইখানে বাসা নিল। তা বাসা নিল, এরকম করতে 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 আমার আবার বাচ্চা পেটে রইলো। আচ্ছা, বাচ্চা পেটে রইলো, যমজ 2 বাচ্চা। আচ্ছা, ছেলে পেটে আসলো। যখন পেটে থাকলো তখন থেকে আমার হাত পাও খুব জ্বালা পোড়া করতো। 2টা বাচ্চা পেটে, এখন অনেক কষ্ট হয়েছে আমার। ওই বাচ্চা 2টা সিজারে হইলো, 2টা বাচ্চা হয়েছে 2.5 কেজি। এই বাচ্চা 2টা আমি অনেক কষ্ট করে বাইয়ে পালছি। পালার পরে ওই বাচ্চা 2টা বড় হইলো। তারপরে আস্তে আস্তে আর কি একটু কামাল একটু ভালোর দিকে আইতাছে। 3 বাচ্চা তখন আপনার? 5টা, সজীব সাগর সজল আর সাজ্জাদ শাহাদাতে যমজ। 3টা বাচ্চা হওয়ার পরে আরো 2টো হচ্ছে টুইন। হ্যাঁ হ্যাঁ, এই যে ছেলেটাকে নিয়ে আসছেন তার সাথে আরেকজন আছে। হ্যাঁ, এর আগে, এরও আগে আর 2টা ওই ঘরে আর কি, ওই ঘরে 5 জন। ওকে, 5 জন। হ্যাঁ, তারপর 5 জন হইলো। হওয়ার পরে আপনি তখন বয়স কত সব মিলায়? আমার বয়স মনে হয় তখন 21-22।
21-22 বছরের একটা মানুষ, তার 5টা ছেলে, 5টাই তো ছেলে, 5টাই ছেলে, এবং তার জামাই হচ্ছে রিক্সা চালক। তো সব মিলিয়ে একটা সংসার কতটা স্ট্রাগল হয় এটা বুঝে নেওয়ার বিষয় আছে। হ্যাঁ বলেন। তারপর এই কামাল কি করতো, 5টা সন্তান যেহেতু, আমার তো কাজ করতে হবে নাকি, তো সে কাজ না করে কি করতো ভাইয়া, সকালে বসতো জুয়া খেলতে, আর রাত্রে হয়তো কারোর কাছ থেকে 1 কেজি চাল বা ডাল, ডিম এগুলা নিয়ে আসতো। এগুলো আনতো, তারপর আমি রান্না করে খাওয়াইতাম। মানে আমার স্বামীর আমি ভালোবাসতাম, সেও আমার ভালোবাসতো। সে আমার যত যাই করছে আমি কিন্তু তারে ছাইরা যাইনি। তো যাই হোক, সাজা শাহাদাতের যখন 3 বছর বয়স, তখন আমি বলতাছি কি যে আমি বিদেশ যামুগা, আমার ভালো লাগে না এত কষ্ট। মানে তখন আস্তে আস্তে লাগে যে আমি বড় হইতাছি ভাইয়া। তখন আমি কই আমি বিদেশ যামুগা, কামালরে বললাম আমি থাকুম না বাংলাদেশে, আমি বিদেশ যাই টাকা পয়সা কামাই করুম, আমিও ভালো থাকুম, আমার সন্তানেরাও ভালো থাকবো। তো ভাইয়া আমি কি করলাম, বিদেশ গেলাম গা, লেবানন। যেদিনকে গেলাম ভালোই গেলাম, 5 বাইরে ঘুমলয় থুয়ে গেলাম। যাওয়ার সময় অনেক কান্নাকাটি করছি। লেবানন চলে গেলেন এই ছেলে মেয়েগুলো সবগুলোকে রেখে? কোথায় রাখলেন? কামালের কাছেই রাখা। পরে লেবানন কি আসলে খুব প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না, কিন্তু ওই যে কামালে খাওয়াই নাই, কাপড় চোপড় দেয় নাই, জুয়া টুয়া খেলতো, বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুব কষ্ট হতো। ওই কামালের কাছে আপনি যখন রেখে গেলেন, আপনার বড় বাচ্চাটার বয়স কত? বয়স মনে হয় তখন 6 বছর। আর ছোটটার? ছোট 6 বছর, 3 বছর, 4 বছর এরকমই। হ্যাঁ, তো বাচ্চা গো রাইখা চলে গেলাম। যাওয়ার পরে কি করলাম, যেদিন গেলাম গেছি ভালোই ভাইয়া, কিন্তু যাওয়ার পরে আমার চোখে ভাসে আমার বাচ্চা গো। যে আপনি লেবাননে নামার পরে কি করেছেন ওখানে, আমাকে বিস্তারিত বলুন। লেবানন প্লেন থেকে যখন নামলাম, কত টাকা লেগেছে আপনার লেবাননে? লেবানন গেছি, টাকা লাগে নাই আমার। কোনো টাকা লাগেনি? টাকা ছাড়াই নিয়ে গেছে? পাসপোর্ট করতে খালি টাকা লাগছিল। কাজ কি ছিল ওখানে? কি বাসায় কাজ করতে হবে? হ্যাঁ, বাসায় কাজ করছি। আচ্ছা, তারপর? তো ওইখানে প্লেন থেকে নামলাম, নামার পরে আমার ওই সাহেব আসলো, একটা ছেলে নিয়ে, তারই ছেলে নিয়ে আসলো, আনলো মতো আমার প্রাইভেট কাটে গাড়িতে উঠাইয়া আমার বাসায় নিয়ে গেল। বাসায় নেওয়ার পরে দেখি কি 8-10টা বাচ্চা কাচ্চা ভাইয়া, একদম ওই ইন্দোরের বাচ্চার মতো ছোট 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 ছোট। কি করলাম, আমার ওই বাসায় গেলাম মতো ম্যাডামে কি করলো, আমার গোসলখানায় নিয়ে গেল। আমি এমনি পরিষ্কার গোসলখানায় নিয়ে যাই, আমার কি করলো, কি একটা মেডিসিন দিয়ে আমার গোসল করাইলো, যাতে মাথায় উকুন না থাকে। আচ্ছা, ওই প্রথম দিনই? হ্যাঁ, ওই দিনে ওই দেশের মানুষ উকুন পছন্দ করে না। আমার গোসল টোসল করাইলো, আমার গোসল টোসল করাইয়া আমার বসতে দিল। বসার পরে লাগে যিনি আমার বাংলাদেশের কথা মনে পড়লো, আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়লো। আমার মনে হইতেছে যে আমি এখনই জায়গা, আমার আর ভালো লাগতেছে না। আমার যদি 6 মাসের রাস্তায় তো ভাই আমি পলাইয়া আইসা পড়তাম, কিন্তু হাঁটার রাস্তা তো না, আসার মতো কোনো। যাওয়ার পর আপনার খুব খারাপ লাগছে? যাওয়ার পর আমার চোখে ভাসতেছে যে সজীব সাগর, ওরা ওগো চেহারা, ওরা আমার জন্য কানবো, সাজ্জা সাহায্যে ঘুমলয় থুয়েলাম, এখন ওরা কেরে মা ডাকবো। এখানে একটা বিষয় একটু ইন্টারাপ্ট করছি প্রিয় শ্রোতা, যারা শুনছেন সিক্রেটস তাদের সবাইকে বলছি, আমরা সবসময় বলে থাকি জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি সব শ্রেণীর মানুষের জন্য। আজকে যেই ভদ্রমহিলার জীবনের সিক্রেটস এখানে রিভিল হচ্ছে, একেবারেই আমাদের প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, এবং সবচাইতে যদি আমি নাম্বার দিয়ে যদি কাউন্ট করি, তাহলে আমি বলবো যে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ মানুষদের মধ্যে তারা। এবং এদের যে জীবন বোধ বা এদের যে জীবন আচরণ, অর্থনীতির সাথে যে ফাইট বা এদের জীবনের যে সংগ্রাম, সেখানেও কখনো কখনো ভুল হয়ে যায়। এই ভুলগুলো থেকেও আমাদের শেখার আছে। আমি চাইবো আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। এটা শুধুই একজন কিশোরীর জীবন যুদ্ধের গল্প না, এটা একজন কিশোরীর ভুল করার গল্প, অপরাধের গল্প, এবং সে সবশেষে নিজেকে রিয়ালাইজ করার গল্প। এবং আশা করছি এখান থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। জি, তো লেবাননে যাওয়ার পরে আপনার মনে হচ্ছিল যে ছেলেদেরকে আপনি খুব মিস করছেন? তখন আমি মনে হইতাছে যে আমি যদি হাঁটার জায়গা হইতো তাহলেও আমি রওনা দিতাম। 6 মাস যদি লাগতো হাঁটতে, তো আমি 6 মাস ধরে পরে যদি আমার ছেলে মেয়ে দেখতে পারতাম হাঁটতে হাঁটতে যাইয়া, তারপর আমি হাঁটা শুরু করতাম। আচ্ছা, তো কি করলাম, ওইখান থেকে তো আর আসা যাবে না। তো আমার রাত্রে আর কাটলো না, রাত্রে এরকম বইসেই রইলাম বারিন্দায়। তো সবাই তো ঘুমাইতেছে, সকালবেলা ভোরে উঠছি, উঠে আমি পাগলের মতো করতেছি। আচ্ছা, সাহেব ম্যাডামরে ডাকতেছি, ম্যাডামরা তো তখন ঘুমাইবো, আমি ভোর 6টা বাজে যে ডাকা শুরু করছি যে আমারে দিয়ে আসেন, আমি থাকুম না। তারা তো আমার ভাষা বুঝে না। আচ্ছা, আমারে ডাল, চাল, আলু, ডিম, আমি যা যা পছন্দ বাংলাদেশের মেয়েরা খায়, ওই দালালে বলে দিছে যে এগুলো আইনে দিবেন, তাহলে থাকবো, মেয়ে খাইবো।
বিদেশ মানুষে খারাপ বলে, আসলে কিন্তু ভালো খারাপ সবই আছে, সব জায়গাতেই আছে। হ্যাঁ, ভালো খারাপ নিজের ভিতরে। আপনি একটু আমাকে বলেন তো, যেই বাড়িতে আপনাকে রাখা হলো ওই বাড়ির মুনি বা বাড়ির লোকজন কতজন, কি করতো ওরা, একটু একটু আইডিয়া দেন তো আমাকে। ওই বাড়ির যে মালিক হ্যাঁ, পুরুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। আচ্ছা, না সেটা খুবই ঠিক আছে, ভদ্র। খুবই ভদ্র, কিন্তু ওখানে মহিলা আর কেউ না, আর ছেলে মেয়ে কেউ বাচ্চা ছিল নাই? না, ছোট ছোট ছেলে মেয়েরা। কয়জন ছিল? প্রায় 7-8 জন। আচ্ছা, বাড়ির সম্পর্কে যদি একটু বলেন, কত বড় বাড়ির বাড়ি? সম্পর্ক খুব বড়, মানে 8-10টা রুম। আচ্ছা, আর গোসলখানা অনেক বড়, 2-3টা গোসলখানাই খুব বড় বড়। আপনার মতোই একজন ছিল ওখানে, আর নাকি আরো? আমি একাই। আপনি একাই ছিলেন? আমার একাই নিছি। আপনার সব কাজ করতে হতো ওখানে? হ্যাঁ। রান্না বান্নাও করতে আমি হতো? তো কাজ করিই নেই ভাইয়া। কয়দিন আমি ছিলেন যেমন ওখানে? আজকে রাত্রে গেছি, হ্যাঁ। সকালবেলায় আমি বলতাছি আমি থাকুম না, আমি যামুগা বাংলাদেশে, আমি থাকুম না। পরে ম্যাডামরা ডাকতাছি, ম্যাডাম কয় তুই চুপ থাক পরে। কি করলো, আমার এরকম ভাবে আমি বারিন্দায় বসে দেখতাছি কোন জায়গা দিয়ে নামা যায়। মানে আপনি ঘর থেকে নেমে বের হয়ে হ্যাঁ, গেলেন? 3 তলায়। আচ্ছা, কোন জায়গা দিয়ে নামার, মানে আমি নামার চেষ্টা করতেছি, মানে কোন হান দিয়ে পাইপ বাইয়ে নামমু, বা কোনো জায়গা দিয়ে ছেঁচড়াইতে নামমু, কোনো বারিন্দা দিয়ে, মানে এরকম মানে করতেছি, চিন্তা ভাবনা করতেছি। আমার আর ভালো লাগতেছে না, আমি আইসে বড় ওগুলা করতো। পরে আমার ওইখানে নিয়ে গেল, রক্ত নিল, ওখানে বড় বড় উঁচা সাহেবেরা ভাইয়া। আমি কানতেছি দেখে আমারে মানে মারতে যাইতাছে, যাইছস কে তুলে বিদেশে, হ্যাঁ গো কথা হয়েছে এইটা, এত টাকা দিয়ে তোরা এত করে আনছি, আইসস কে, মানে ঠিকই তো বলতেছে। আমারে মানে খুব হুমকি ধুমকি দিতেছে। তারপরে এগুলো বললো পর মতো আমার আবার বাসায় নিয়ে গেল ওই সাহেবে বাসায় নিয়ে যাওয়ার পরে এখন আমার আর ভালো লাগে না। এখন বিকেল হয়েছে, 3-4টা বাজে। এখন ম্যাডাম কি করতেছে, নামাজ পড়তেছে, আর সাহেবে মনে হয় কোথায় গেছে, তার ছেলে নিচে সাইকেল চালাইতে নামছে। এখন আমার কথা হলো কি, আমি বালতিতে পানি নিয়ে তেনা নিছি, বড় একটা তেনা নিছি, যে ঘর পুষতে গেটের সামনে যাবো, আর দরজাগুলা ধাক্কা দিলে কর করে উঠে ভাইয়া, দামি বড় বড় দরজা। তাই এরকম করবো, যদি তারা দেখে ফেলে যে আমি বের হইতেছি, তাহলে কমো যে না আমি তো বুঝি নাই, আমি ঘর মুছতেছি। আর যদি না দেখে তাই তো আমি পলাম। আমি কি করলাম, দেখে আমি লিফট দিয়ে নামি নেই, সিঁড়ি দিয়া এমন দৌড় দিছি ভাইয়া, জুতাও রাখিনি পায়। দৌড়িতে অনেক দূরে, মানে যাইতেই আসি অনেক দূরে যাইতেছি। পরে 3 রাস্তা চৌরাস্তার মাঝখানে পুলিশ থাকে, মানে ওইখানেই গেছি, ধরা পড়ছি যাইয়া। পরে ওর কাছে বললাম, পরে তারা তো আমার ভাষা বুঝে না, তো বাংলাদেশি মেয়ে আছে ওইখানে, বাংলাদেশি মেয়ে কাজ করে যাইতেছে, পলাইনে মেয়েরাই কাজ করে যাইতেছে, ওই মেয়েরে ডাকছে ওই পুলিশে, কয় এদিকে আয়। পরে গেল, কয় কি শুনতো এই মেয়েটা কি বলতেছে। পরে আমার বললো, পরে আমি মিথ্যা কথা বললাম যে সাহেবে ভালো না, মায়ের পিট করছে, এই জন্য আমি পলাই আসছি। আচ্ছা, আপনি যাওয়ার কয়দিন পরের ঘটনা? পরের দিনই। আচ্ছা, হ্যাঁ, মিথ্যা কথা বলার পরে পুলিশরা আর কি, সবাই তো আর একরকম না, খুবই ভালো। আমার থানায় জেলে দেয় না, মনে করছে গরিব মানুষ আইছে বিদেশ কাজ করে খায়। পরে ফ্রি হিসাবে আমারে ওই মেয়েটার সাথে দিয়ে দিল পুলিশে, কয় কি তুমি এই সাথে যাও, তারা পুলিশরা। পরে ওই মেয়েটা আমার নিয়ে গেল, যেদিকে নিয়ে গেছে ওইখানে এরকম হাজার মেয়েরা ওই এলাকায় ভাইয়া, যত লেবাননের পলানো মেয়েরা আছে, ছাবরা ওই জায়গার নাম, ওই ছাবরা যায়, পলায়া মেয়েরা ওই ছাবরা যায়, এলাকার নাম ছাবরা। ওইখানে যেমন আমি ছুরিয়ান লোকেরা থাকে, পুরুষেরা থাকে, ওই পুরুষের সাথে কেউ মানে কন্টেক্টে থাকে, ছেলে ওই যেমন একটা পুরুষ থাকলো, একটা মহিলা থাকলো একটা রুমে থাকে, যেমন ওই পুরুষ ওই লোকে যেমন মাসে $150, $300, $200 যে যেমন দিয়ে পারে এরকম দেয়। ওই মহিলারা খাওয়া দাওয়া বেতন ওই পুরুষটার কাছেই পায় আর কি, ওই ছেলেটার কাছেই থেকে নেয় আর কি। আবার বাইরেও কাজ করে, ওই লোকটা তো দেয় আবার বাইরেও কাজ করে, ছুড়া কাজ। এরকম মহিলারা আছে। আচ্ছা, কিছু মহিলারা আছে ভাইয়া, যে ভালো কাজ করতেছে, সৎ কাজ করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তারা 70-80 হাজার টাকা
50,000 টাকা এমন ইনকাম করতেছে কিভাবে ছুটা কাম যেতকে এই বাসায় 3 ঘন্টা 1 ঘন্টায় 7 টাকা ভাইয়া 1 টাকায় 70 টাকা ওকে তাই এমন যদি 5-7 ঘন্টা বা 8-10 ঘন্টা করে তাহলে অনেক টাকা না মাসে এরকম অনেক মেয়েরা এরকমও করে যারা ভালো আচ্ছা আর যেই করে এগুলো দেশে পাঠায় দেয় হ্যাঁ এখানে কি আপনি যেগুলো কন্টাক্টে থাকার কথা বলছেন এখানে কি বাংলাদেশি মেয়েরাও আছে এরকম হ্যাঁ 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 ওকে এটা আপনি নিজের চোখে দেখেছেন হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু এখানে একটা কথা বলি এটা ওনার বক্তব্য আমরা রেডিওতে এটাকে স্বতঃসিদ্ধ করছি না এটা উনি যেটা বলছে সেটাকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনাদের বিষয় হ্যাঁ তারপর ওই যে আমি যেখানে গেছি আর কি মেয়েটা আমার যেখানে নিয়ে গেল ওইখানে ছাপড়ার কথা বলছেন আপনি হ্যাঁ ছাবড়ার কথা বলতেছি এটা তো ওই কিছু কিছু মহিলারা বহিদেও কাজ করে কিছু কিছু মহিলারা অবহিদেও কাজ করে তাই যারা বহিদ কাজ করে তারা তো মাসে 1.5 লাখ 2 লাখ ইনকাম করে আর যারা ভালো কাজ করে হেরাও 70-80 হাজার 1 লাখ টাকা কাম করে ভাইয়া 3টা মেয়ের কাছে যে পড়লাম 3টা মেয়ে একটা অফিসে চাকরি করে অফিসে চাটা আইগে দেয় অফিস ঝাড়ু টাড়ু দেয় এই আর একটা মেয়ে কি করে আরেকটা মেয়ে বয়স 17-18 বছর তো ওই মেয়েটা কি করে খুব চালু এই বাসায় কাজ করে ওই বাসায় কাজ করে ওই বাসায় কাজ করে অনেক কাজ করে প্রায় মাসে 1.5 লাখ টাকা মনে হয় কামাই করে ভাইয়া 1.5 লাখ টাকা যে কাজ করে মেয়েটা মানে ভালো আমি দেখছি বিদায় কিন্তু আমি বলতেছি ভালো আর যারা না দেখছে তারা বলে যে হয়তো এই মেয়েটা খারাপ কিছু করে আনছে ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ তো আপনি 3টা মেয়ের কাছে পড়লেন মানে কি আপনার তো টার্গেট ছিল বাংলাদেশে চলে আসা কিন্তু আপনি ওদের কাছে পড়লেন মানে ওদের কাছে গেলাম ওই যে ওই মেয়েটারে দিয়ে আমার পাঠাইলো পুলিশেরা আচ্ছা আচ্ছা এখন তো আর বাংলাদেশে আসার কোনোই নাই পুলিশেও ধরতাছে না এখন কি করা আছে ওদের কাছে থাকতে হবে আপনাকে ওদের কাছে থাকলাম ওরা থাকতো কি একটা জায়গায় থাকতো হ্যাঁ একটা রুমে থাকতো এক রুমেই থেকে বিভিন্ন রকমের কাজকর্ম হ্যাঁ বিভিন্ন রকমের কাজ করতো তো আপনার সেদিক থেকে তো ওই বাড়িটাই ভালো ছিল ওই বাড়িতে থাকলেই তো ভালো ছিল কিন্তু ভালো ছিল কিন্তু ওটা আটকাতো সবকিছু আটকা আমার ভালো লাগে না ওই যে আমি তো বাংলাদেশে আসার জন্য পলাইছি আসতে তো পারলাম না রাইট আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি মাফ করবেন এটা শুধু ওনার কথা না এটা লেবাননের চিত্র না বাংলাদেশের অনেক বাড়ির চিত্র এটা আসলে এই জায়গাটা নিয়ে আমাদের ভাবার সময় হয়েছে কারণ আমি নিজেও ভাবি যে ধরেন একজন অপরিচিত মানুষ যখন আপনার বাসায় মানে হোমমেড হিসেবে কাজ করছে তখন ওই মানুষটাকে আপনি বাসার মধ্যে রেখে দরজা জানলা বন্ধ করে রেস্টুরেন্টে যাচ্ছেন খাওয়ার জন্য আমি সিচুয়েশনটাকে রেস্টুরেন্ট দিয়ে এক্সাম্পল দিলাম বিষয়টা হয়তো খুব অমানবিক এটা ফিল করার জন্য বাট অনেক সময় হয়তো খুব জরুরি একটা কাজেও আপনি যাচ্ছেন এই জরুরি একটা কাজে যাওয়ার সময় আপনি বাসায় যেই লোকটাকে রাখছেন সেই লোকটাকে আপনি তালা বন্ধ করে যাচ্ছেন এখন কথা হচ্ছে যে সলিউশনটা কি কারণ আপনি একটা জরুরি মিটিংয়ে যাচ্ছেন আপনার অফিসে প্রয়োজন আপনার বাসায় হোমমেড ছাড়া আর কেউ নাই তাহলে আপনি কি তাকে অফিসে গাড়িতে করে নিয়ে মিটিংয়ে নিয়ে যাবেন এটা তো সম্ভবই না তো সম্ভব যদি না হয় তাহলে বাসাতে রেখে আসতে হবে এবং বাসাতে রেখে আসলে আপনি তালা বন্ধ না করলে তো উপায় নেই কারণ আপনার বাসায় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো চুরি হয়ে যেতে পারে তাহলে দেখুন বোথ সাইড থেকে বিষয়টা একটা বড় রকমের সমস্যা এবং এই সমস্যা আমরা আমাদের এই যে ডিজিটাল প্রযুক্তির যুগে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু বের করে সমাধান করে দিচ্ছি কিন্তু আমাদের এই খুব অমানবিক জায়গার সমস্যাগুলো নিয়ে আমাদের একটু ভাবা উচিত যে ঘন্টার পর ঘন্টা যে মানুষটা বাসায় কাজ করছে ওই মানুষটা তালাবদ্ধ অবস্থায় বাসার মধ্যে থাকছে আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে নির্ঘাত মারা পড়বে তো এটা তো আমি যতদূর জানি যে এটা আইনত একটা অপরাধ এটা এইভাবে রাখা যাবে না কিন্তু এটা একটা সলিউশনটা কি সলিউশনটা তো আমাদের আসা উচিত একটা কমফোর্টেবল একটা সলিউশন এবং এই সলিউশনের জায়গা নিয়ে আমাদের মনে হয় কাজ করা উচিত যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন এটা বোথ সাইড প্রবলেম এটা যিনি মনিব তার জায়গা থেকেও প্রবলেম যিনি ভৃত্য তার জায়গা থেকেও প্রবলেম যদিও মনিব ভৃত্য সম্পর্কের জায়গাটা এভাবে এক্সপ্লেনেবল না কিন্তু এই প্রবলেমটা বোথ সাইড থেকে লাভবান হয় সেই জায়গাটায় আসা উচিত কারণ অনেক সময় দেখেছি যে অনেকেই আছেন যেটা চান না যে ওনার বাসায় এরকমভাবে তাকে তালাবদ্ধ করে রেখে বাইরে যেতে হচ্ছে ঘন্টার পরে ঘন্টা বাইরে স্টে করতে হচ্ছে এটা অনেক মালিকই চান না কিন্তু নিরুপায় হয়ে করেন এই নিরুপায় হন কারণ কোনো অল্টারনেটিভ সলিউশন নাই আমাদের এই অল্টারনেটিভ সলিউশনের জায়গাটা একটু ভাবা উচিত এবং আমি মনে করি যে কেউ যদি এই জায়গাটায় কোনো একটা কন্ট্রিবিউশন রাখতে পারেন একটা বেটার সলিউশন আসতে পারেন তিনি অসাধারণ একটি কাজ করবেন অসাধারণ একটা কাজ করবেন আমি আমার জায়গা থেকে তাকে অগ্রিম সাধুবাদ জানিয়ে রাখছি এবং আমার জানা নাই যে আসলেও কোনো সলিউশন আছে কিনা আপনাদের যদি কিছু জানা থাকে আপনারা এসে আমাদের ফেসবুকে লিখতে পারেন আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ পেজটি RJ কিবরিয়া নামে আছে ওখানে লাইক দেওয়ার পরে আপনি আমাকে ইনবক্স করতে পারেন ইফ ইট ইজ প্রপার সলিউশন দেন আমি নিজে আপনার সঙ্গে কাজ করব ওকে
ঠিক আছে, তো তিনটা মহিলার সঙ্গে আপনি থাকলেন। তো তিনটা মহিলার সাথে আমি থাকলাম। তো এরকম ওই মেয়েটা এরকম ভালো টাকা ইনকাম করে, তারা 6টা বোন মেয়েটারা বাংলাদেশে মানিকগঞ্জ। আচ্ছা ওই যে চালু ম্যাডামেরা তার ভাষা বুঝতে পারে, আচ্ছা। এই জন্য তার মার্কেট অনেক, মানে ম্যাডামে গো যেখানে যায় ওইখানে এসে চলে। ভাষার কারণে আলটিমেটলি খুবই মানে ভালো, মেয়েটা খারাপ কিছু না। তো এরকম করতে করতে অনেক মেয়েরা বড় লোকই হয়েছে। তারপরে ওইখানে ওই মেয়েটাই আমার একটা গার্মেন্টসে একটা কাজ ঠিক করে দিছে। গার্মেন্টসে কাজ কি, যেমন বালিশের কাবার, সুপার কাবার, একটা গার্মেন্টসের মতো। ওইখানে আমি যাইতাম আসতাম, প্রতিদিন 15 টাকা পাইতাম। তা 15 টাকা করে দিলে ওই 15 টাকা থেকে আমি 5-7 টাকা প্রায় কথাই বলেই শেষ করতাম। আচ্ছা, কথা বলতাম, সজীব সাগর ওরা কেমন আছে, ওই কামালের কাছে ফোন দিতাম। ওই যতক্ষণ আমি কাজে থাকতাম এতক্ষণই ওই কাজে থেকে আইসেই ওই ফ্যাক্সে ঢুকতাম। আচ্ছা। ফ্যাক্সে যে কানতাম, এত কানতাম ভাইয়া, ওই লোকের আমার বলতো উপরে যাইতে লিগা, ছাদের উপরে যে কথা বলতে কইতো। মানে ওই বাড়িতে কথা ফোন করে কানতেন? হ্যাঁ, ওই কার যে সঙ্গে কথা বলতেন? কথা বললে কানতাম, ওই কামালের কাছে বাচ্চা জন্য কানতাম, বোনের কাছে ফোন দিতাম। বাচ্চারা ছিল ওই সময় কার কাছে? ওই কামালের কাছেই ছিল। তো কিভাবে বাচ্চা দেখতো? একটা ছেলে মানুষ রান্না বান্না করে থুয়া সে কোথাও যাইতো ওটাইতো। আর ওরা কি সারাদিন বাড়ির হ্যাঁ, মধ্যে? ওরাই খাওয়া দাওয়া করতো। ও মাই গড। তো কোথায় থাকতো? তারপর- ঢাকাতে থাকতো তখন ওরা? ঢাকাতে থাকতো নাকি? হ্যাঁ, ঢাকাতেই। চিন্তা করে দেখেন অবস্থা। তো তারপর তারপর কি করতাম, এরকম ফোন করতাম, অনেক ফোন করতাম, করতে 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 তো একদিন কামালে ফোন দিছি, তখন আমার বিদেশ যাওয়ার 1 মাস বয়স। যে বলতেছি কি, আপনি কয় আমি ফরিদপুর যাইতেছি। আমি কয় কি আমার বলে পেটে ব্যথা, আমার মা সুস্থ রেখে গেছিলাম আমি। আর আমার মা রাজি ছিল না আমি বিদেশ গেছি, আমার নানি আমার মা রাজি ছিল না। আর আমি বিদেশ যাওয়ার পরে আমার মায়ের সাথে রাগ খুব, আমার মায়ের সাথে ফোনে কথা বলিনি। কামালে বলতাছে কি আমার বলে পেটে ব্যথা, আমি দেশে যাইতেছি। আচ্ছা, আমার আম্মা মারা গেছে। লেবাননে কতদিন হচ্ছে আপনার ওই সময়টাতে? তখন 1 মাস। চিন্তা করে দেখুন, 5টা ছেলে মেয়ে রেখে গেছে সে, এবং ওই সময়টাতে তার মা মারা গেল, বাবাও তো নাই। সবকিছু মিলে একটা অদ্ভুত রকমের কষ্টদায়ক জীবন। ওকে, বলেন তারপর। তো ওই আবার গেল নানি মারা, এরপরে আমি ওই কাজ করতেছি তো তখন মানে ওই সাবরা এরকম একটা এলাকা, পলানো মেয়েরা হাজার হাজার হয়ে গেছে, অশৃঙ্খলা, মানে এগুলাতে মানে ওই এলাকায় মানে অনেক মেয়েরা এরকম। তাই এরকম ওই দেশের সরকার আছে না, ওই দেশের সরকার বাংলাদেশের সরকারের সাথে পরামর্শ কইরা মানে একটা বের করছে, যেন ওই দেশের থেকে এই দেশের সরকারে কিভাবে ওই দেশের ওই মেয়েগুলার আনা যায়। পাসপোর্ট তো নাই। আচ্ছা, পাসপোর্ট ছাড়া তো মারা গেলেও বাংলাদেশে আসা যায় না। আমার সামনে ভাইয়া এক মহিলা মারা গেছে, বাংলাদেশে পাঠাইতে পারে না ওরা, করে পরে কেমনি ফিটটা পরে ওইখানে আলবাহার একটা সাগর আছে, ওইখানে ফালাই দেয়। চিন্তা করেন অবস্থা। বলেন তারপরে কি করলো, এই পরামর্শ করলো 2 দেশের সরকার মিলা, মানে অনেক মেয়েরা হয়ে গেছে, ওই মেয়েরা করতেছে। পরে যে মেয়েরা আসার, অনেক মেয়েরা 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে অন্য ছেলের সাথে মানে সঙ্গী নিয়ে থাকতেছে। আর আমি তো যাওয়ার পরের থেকে তো শোক একটার পর একটা আছেই, আবার বাচ্চা থুয়ে গেছি, আবার মা মরছে, আবার নানি মরছে। আর আমার ভাইয়া ওরকম কোনো মন মানসিকতা ছিল না। অনেক ছেলেরা আমার অফার করছে ভাইয়া যে ডালিয়া তুমি আমার সাথে থাকো, তোমার $300 টাকা দিম। $100 টাকা ভাইয়া 9,000 টাকা। $300 দিম, $400 দিম, আমার সাথে থাকো, আমার সাথে থাইকে তুমি কাজ করো, তোমার খানার কোনো অভাব হইব না। ভাই আমি অনেক কষ্ট করছি, খানার কান্নাকাটি করছি অনেক, জানেনি তো আমার কি অবস্থা গেছে তখন। এইভাবে কাটাইছি। পরে 3 মাস শেষ, 3 মাসের শেষে পরে ওইখানে $400 টাকা দিয়ে এক জায়গায় নাম দিছি বাংলাদেশে আসার জন্য, ছবি নাম দিছি, দিয়া পরে কি করলাম, ওই বাংলাদেশে আসার করলাম। বাংলাদেশে আইসে বললাম ভাইয়া, ওকে, বাংলাদেশে আসলাম। আইসে পরে বাচ্চা কাচ্চা দেখলাম ভালোই। কতদিন পরে আসলেন? 4 মাস পরে। 4 মাস পরে আসলেন। আচ্ছা, 4 মাস পরে আসলাম, আইসা বাচ্চা কাছে দেখলাম ভালোই। তখন সালাউদ্দিনের সাথে আমার চিনি আগের থেকেই, কিন্তু সালাউদ্দিন আমার নিয়ে নেগেটিভ ভাবতো, কিন্তু আমি ভাবতাম না। মানে পরিচয়টা কিভাবে হয়েছিল ওনার সঙ্গে? পরিচয় আমরা এক জায়গায় ভাড়া থাকতাম। আচ্ছা, ভাড়া থাকতাম। ওই বিদেশ থেকে আমার একদিন পরিচয় হলো আসার পরে। আচ্ছা, আসার পরে আমি খালপার আমার ওইখানে বাজারে গেছি, ও পেয়ারা কিনতেছে, কয় কি ডালিয়া তুমি আইসো? পরে আমি হ রে ভাই আইছি। পরে আমগো বাসায় গেল, যার পরে আমার নাম্বার
নাম্বারটা নিল, নিয়ে পরিচয় আগের থেকেই। তারপর এরকম নাম্বার টাম্বার নিয়ে পরে ওর সাথে কথাবার্তা হইলো। কামাল ওই সময় এরকমই, মানে ওই যে আমি বিদেশ তাইছি, কাম কাজও করে না। ওই কামাল কাজে গেছে নাকি, সকালবেলা আমি বের হইতাম, কই গেল খুঁজতে যাইতাম যে দেখি কাজে গেছিনি, যাই দেখতাম জুয়া খেলে। এরকম অনেক, মানে এই কামালে পাগলামি করতেছে ভাইয়া, থামে না। না থামনের পরে একবার করলাম, 3,000 টাকা নিয়ে কাজে গেছে, রিক্সা তখন ভ্যান চালায়, 3,000 টাকা নিয়ে কাজে গেছে। এখন রাত্রে আইসে কয় ডালিয়া আমার কাছ থেকে না 3,000 টাকা আলু বাজার সদরঘাট ওইখান থেকে নিয়ে গেছে ছিনতাইকাররা। তা আমি মনে মনে পরে চিন্তা করলাম যে 3,000 টাকা নিছে, ভ্যান নেয় নাই, টাকা নিলে তো ভ্যানও নিয়ে যাইব, তা নেয় নাই তো সে মনে হয় জুয়াই খেলছে। ঠিকই ভাইয়া, জুয়া খেলে হারছে। আচ্ছা, তাই যাই হোক রাত্রে খুব জর্গা করতাম ওর সাথে আমি, জুয়া নিয়ে। তারপরের দিন সকালে আবার এই জুয়া খেলতে বইছে, যাইয়া জুয়া খেলতে বইয়া জিতে আইছে, সারাদিন জুয়া খেলছে, রাত্রে আইছে। পরের দিন সকালে বাজারে যাইয়া 5-7 কেজি একটা মুরগি বড়, ওই একটা মুরগি আনছে মতো। আমার ভালো লাগে না, আমার কথা হলো ভাই আমি গোস মাছ না খাইয়া প্রতিদিন আলু ভর্তা ডাল খামু, আমার স্বামী আইনে দিব, আমার বাচ্চা কাছে নিয়ে খামু, কাজের টাকা খামু, আমি কেন সে জুয়া খেলবো? এই জুয়ার টাকা গেলে জিতে সেই কাজটা করেছে। হ্যাঁ, জুয়ার টাকা ভাই আমার একদম ভালো লাগতো না, জুয়া লাগে যিনি আমার সতীন এরকম মনে হইতো, মানে বিষের মতো লাগতো। পরে ওই মুরগি সে আনছে, আইনা নিজে কাটছে, কাইটে কুইটে আমার ডালিয়া তুমি রান্না করো, পরে আমি খামু। পরে আমি রান্না বান্না করি না, আমার তো মন খারাপ, কইলে ঝগড়া লেগে যাবো, মারামারি। তারপরে আমায় তার সাথে গেলাম, সে বলতেছে ফোন আইছে আমি এক জায়গায় যাই আলু বাজার। পরে আমি গেলাম, যাইতে দেখি কি যে জুয়ার ঘরে যে বইছে, বইয়া এখন আমি যাই থাবা দিয়ে হাত ধরছি যে কি ব্যাপার, এখন তো জুয়া খেলতেছেন আপনি যে অস্বীকার জান আমার কাছে আমি জুয়া খেলি না, এটা তো ঠিক আছে, আপনি খেলতেছেন তো জুয়া, মানে সরাসরি ধরছি আমি যাইয়া। কয় হ্যাঁ আমি খেলতাছি, তবে এগুলো আমার পিছে আই পড়লো। তা এরকম করতে ঘরে একটা টিভি ছিল ভাইয়া, এরকম 2 দিন পরপরই বন্ধ রাখতো, 2 দিন পরপরই টেলিভিশন বন্ধ রাখতো। হ্যাঁ, টিভি বন্ধ রাখতো। এখন তো ওই 7-8 বছর বয়স হয়েছে তখন সজীব সাগর সজলের, তখন ওই বাচ্চাকে কামি দিয়ে দিছে ভাইয়া, ধরলাম। এরকম করতাম, করার পরে এই সালাউদ্দিন তো আমার বাসায় আসা যাওয়া করতো। আজকে ডালিয়া আমি ঘর ভাড়া দিতে পারতাম না, সালাউদ্দিন ঘর ভাড়া দিতে পারি না, সালাউদ্দিন পরে টাকা নেন, সালাউদ্দিন আজকে ঘর ভাড়া দিত, কালকে কেন কাঁচামরিচ পেঁয়াজ বাজার চাইল, মানে ওরা আমার সবসময় দরকার থাকতো টাকার, ও মানে চাইতে দেরি আছে ভাইয়া, দিতে দেরি নাই। আচ্ছা, আমার বাসায় আসা যাওয়া করতো, তাই সবকিছুই আমার দিত। আমার লসুন শীত আসলে আমার সালাউদ্দিন, সালাউদ্দিন তো এইগুলো দিত। আপনার হাজবেন্ড তো সন্দেহ করার কথা, এবং আপনার জায়গাতে সন্দেহ করার কথা, ও সন্দেহ করতো না, মানে ওই সালাউদ্দিন আমারে বোন রাখছে, আর অনেক আগের থেকেই প্রায় 5-7 বছর আগের থেকে আসা যাওয়া। বিবাহিত ছিল নাকি অবিবাহিত ছিল? তো এরকম আমার দিদি তো ওই কামালে আবার ওরা সন্দেহ করতো না, আমিও মানে এগুলা কিছু ভাবতাম না, ভাবতাম যে এমনি ভালো লাগে, ওর মায়া লাগে, এই জন্যই দিতেছে। তা এরকম করতো একদিন ব্রাহ্মণবাড়িয়া লাইনে ও গাড়ি হেল্পারি করে, তখন তো আমার জন্য একটা 3 পিস নিয়ে এসে ভাইয়া। পরে আমি থাকতাম 4 তলায়, 3 তলায় একটা শারমিন করে একটা মেয়ে ছিল, ওই মেয়েটারে আমি বললাম যে শারমিন, সালাউদ্দিন না আমার জন্য একটা 3 পিস আনছে রে। শারমিন কয় ডালিয়াফা, মানুষের একজন একটা জিনিস দেয় মানুষ স্বার্থের লিগে দেয়, স্বার্থ ছাড়া কিন্তু কেউ কিছু দেয় না। পরে আমাকে দুধ ওই আমার বোন ডাকে, ও কি স্বার্থ চাইবো আর দুধ, এগুলো আমি মানে এগুলো আমি কানেই নিলাম না, মাথায় আনলাম না, আমি এগুলা বিশ্বাস করি না কারণে আমার ফোন নাই, মোবাইল কিনে দিল সালাউদ্দিন, এরকম করতো। তো এরকম কিনে টিনে দেওয়ার পরে আমি সালাউদ্দিনের পছন্দ করতাম না ভাইয়া, ও হ্যাংলা। আর আমি মানুষটা নিশ্চয় আমি এরকম ছিলাম না, আরো 11 বছর আগের কথা, ভালোই ছিলাম। তাই আমার চয়েস ছিল খুব ভালো, সুন্দর চয়েস ছিল, আর হ্যামস্যাম। ও হেল্পারি করতো, গাড়িতে থাকতো, হ্যাংলা পাতলা ভালো লাগতো না, ক্যাসরা টাইপের। পরে আমি কাজল করে আরেকটা ছেলে আছে, ওই কাজলের সাথে কথা বলতাম, অনেক কথা বলতাম, ওর ফোন দিয়ে কাজলের সাথে কথা বলতাম। তো কথা বলানে ও আর কি কাজলের সাথে ওর সাথে লাগছে, মানে কাজলের সাথে ও কথা বলতে দিব না। এই আমারে ঘরের ভিতরে যায়, এই আপনি ওর লগে কিহের কথা, কে বলছে এটা? এই সালাউদ্দিন। কিন্তু কামালে আমার সন্দেহ করতো না, কামালে ভাবতো যে ওরা ছোট থেকে বিয়ে করছি, ছোটকালে ও আমারে ভালোবাসে, আর কামাল আমারে ভালোবাসতো। আমি
আমিও কামালে ভালোবাসতাম, সংসারে আল্লাহ যত অশান্তি থাকুক যাই থাকুক। তাই এরকম হইতে 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 এই সালাউদ্দিন আমার সব যাবতীয় যা আছে সব চালাইতো। এরকম করতে করতে প্রায় 5-7 বছর গেল ভাইয়া। ওকে, 5-7 বছর পরে একদিন সে কোথায়, এখন সে ডিরাইভার আর কি, ওই সময় ডিরাইভার কোথায় যেন গেছে, এখন ফোনে টাকা ভরতে পারে না, টাকা শেষ হয়ে যাইব। এখন টাকা শেষ অবস্থা, এখন আমার বলতেছে কি, ডালিয়া আমার ফোনে টাকা নাই, এই কথাই বললো, চাই নাই টাকা, মানে সালাউদ্দিন। হ্যাঁ, আর এত এই 5-7 বছর ধরে আমার এই টাকা দিয়েছে ফোনে, উল্টা সে টাকা চাচ্ছে আপনার কাছে। হ্যাঁ, চাইতাছে না, মানে বলতাছে টাকা নাই। এতদিন আমারে টাকা দিছে, আমার পিছে অনেক টাকা ভাঙছে ভাই। আমি যদি বলতাম আকাশের চাঁদ, তাই সে রাজি। আর এখন দিয়ে আমারও অভাব ছিল, বলতে কি ছেলে মেয়ে ছোট ছোট ছিল, আর সে ছেলে মেয়ের প্রতি কোনো করে নাই, খেয়াল করে নাই। মানে আলটিমেটলি আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে যেটা প্রত্যাশা করছেন সেটা আপনি পাননি, যে কারণেই আপনার সালাউদ্দিনের প্রতি একটু হলেও অন্যরকম একটা কনসেন্ট্রেশন গ্রো করেছে। ওকে, ঠিক আছে, টাকা পয়সা সব কিছুই। তারপর এই সালাউদ্দিন বলতাছে আমার মোবাইলে, পর্যন্ত আপনাদের সম্পর্কটা ভাই বোনের সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, ওকে, তারপর কিন্তু সালাউদ্দিন মানে ও আস্তে আস্তে আইতাছি আর কি। আচ্ছা, আস্তে আস্তে আর কি খারাপ দিকে আইতেছি আর কি। আমি এখন ওই যে টাকা দিলাম বলতেছে যে, তখন থেকে আস্তে 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 তখন থেকে ওর প্রতি আমি দুর্বল হয়ে গেলাম। তাই বলতেছে টাকা নাই আমার মোবাইলে, ডালিয়া টাকা তো ভরতে পারতেছি না, কেমনে কথা কম। তা আমি আবারও ডাক্তার দোকানে গেলাম, ডাক্তার দোকানে যাই পরে 50টা টাকা দিলাম। এই প্রথম টাকা পেয়ে শীতের দিন ও নাচানাচি শুরু করছে গাড়িতে, যে এত বছর পরে আমি আজকে আমার ভালোবাসা সার্থক হইল। এত বছর ডালিয়া আমার সাথে ভালোভাবে একটু কথাও কয় নাই, আজকে আস্তে আস্তে এখন ডালিয়া আজকে আমার মোবাইলে টাকাও দিল বলতেছে আর কি। তাই এই এরকম হইতে 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 এখন ও আমারে খালি বলতো যে তুমি যদি আমার বউ হইতা, তুমি এরকম সব দিকেই ভালো, আমি সুখে যে সাজাই রাখতাম, এরকম ভাবে রাখতাম, ওইরকম ভাবে রাখতাম, এগুলো বলতো আর কি। হ্যাঁ, এগুলা বলতো আমারে ফোন দিয়া। আবার আমি এরকম বলতো। পরে একদিনকে আমারে অফার করছে, আমার বিয়ের অফার। পরে আমি বললাম কি যে সালাউদ্দিন তুমি তো বিয়ে করো নাই, আর আমার তো 5টা বাচ্চা কাচ্চা, এগুলা তো হয় না, তোমার মা বাবা তো এগুলা মাইনেই নিব না। কয় সমস্যা কি, আমরা 5টা-6টা ভাই, 5টা-6টা ভাইয়ের মধ্যে নাইলে আমি করলাম, আর এরকম কত হইতাছে। তো এগুলা বলার পরে তখনও মানে আমি এতই না। তারপর আস্তে 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 কি করলাম, আমি রাজি হয়ে গেলাম যে আচ্ছা ঠিক আছে সালাউদ্দিন, আমি যামুগা তোমার সাথে, আমার আর ভালো লাগে না। এত বছর ধরে আমি এত কষ্ট করলাম। আর কামাল রে আমি সব সময় একটা কথাই বলতাম যে দেখেন আপনি এমন করেন, আমি রাগও করি না, আমি রাগ করে কোথাও যাইও না, পোলাপান থুয়া। অন্য সমস্ত মায়েরা হইলে রাগ করে যাইতো গা, হ্যান তেন, আমি মারেন কাটেন বকাবকি হন, বাজার দেন না দেন, আমি কোথাও যাই না, আমি একদিন যামু। মানে এটা আমার মুখের বুলি ছিল। আমি যে সালাউদ্দিনের সাথে যামু তা না, আমি বলতাম যে আমার এত কষ্ট ভালো লাগে না, একদিন চলে যাব, আমি একদিন যেদিন যাব তোমার কাছ থেকে ওই দিনকে আর কোনোদিন আমি ফিরাবো না। এগুলো সবসময় আমি কামালে বলতাম, কিন্তু কামাল কোনো রকমই মানে বুঝতো না, ভালোবাসতো আমারে ভাইয়া, কিন্তু বুঝতো না বুঝনে আমি কি করলাম, ওই সালাউদ্দিনের সাথে একদিন চলেই গেলাম। আচ্ছা, সালাউদ্দিনের সাথে গেলাম কিভাবে, সজীব সাগর সজল তো মোটামুটি ভালোই বড়, তো সাজ্জা ছোট, তখন 4 বছর, জমক ছেলে 2টা। আচ্ছা, ওই সাজ্জা সাদাতে সালাউদ্দিন আমার যেখানে বাসা নিতে কইলো, ওই যে কেরানীগঞ্জ নদীর ওই পার, ওইখানেই ভর্তি করলাম সাজ্জা সাদাতে মাদ্রাসায়। আচ্ছা, মাদ্রাসায় ভর্তি করে ওইখানেই বাসা নিলাম। তো আমি সালাউদ্দিনের সাথে গেলাম, চলে গেলাম। যাওয়ার পরে 2 দিন পর সালাউদ্দিন আর আমি কোর্টে গেলাম, যাইয়া কাবিন করলাম। আচ্ছা, 2 লাখ টাকা কাবিন করলাম। এর আগে কামাল রে আমি কোথায় তখন, 3 ছেলে কামালের কাছে, আর 2 ছেলে আমি ওই মাদ্রাসায় ভর্তি করছি। আচ্ছা, তার মানে বাচ্চা কাচ্চা সব কামালের জিম্মাতেই আছে। আর 2 ছেলে আমার রাখছি যে আমি যেন ওগো দেখতে পারি। পরে ডিভোর্স দিছি আরো আগেই,
কিন্তু কামালের সাথে ওই যে আমার ঝগড়াঝাটি, এই জন্য কামালের সাথে আমার ভালো একটা সম্পর্ক। ডিভোর্স আগে কিভাবে দিয়েছেন? ডিভোর্স ওই কামাল রে সালাউদ্দিনের কাছ থেকে যাওয়ার আগে সালাউদ্দিনই আমারে দেওয়াইছে কামাল রে ডিভোর্স, যে তুমি কামাল রে ডিভোর্স দিয়ে দাও। পরে কি করলাম, আমি ডিভোর্স দিয়ে দিলাম কামাল রে, দিয়া সালাউদ্দিন রে নিয়ে আমি কেরানীগঞ্জ ওদিকে বাসা নিলাম। নিয়ে পরে 2 দিন পরে আমরা কি করলাম, কোর্টে যায় 2 লাখ টাকা কাবিন করলাম। 2 লাখ টাকা কাবিন করলাম। এরপরে কামালে তো আমি যেদিন গেছি ওই দিন থেকে যদি আইয়া দেখছে আমি ঘরে নাই, এই পাগল, এই দিন ওই আর কি তার হুশ হইলো, কিন্তু এতদিন তার হুশ হয় নাই। সে ভাবে নাই যে আমি চলে যাম। আমি কামাল পাগলের মতো হয়ে গেছে। সালাউদ্দিন গো বাসায় নিচতলা, আমার গো বাসায় 5 তলা। সালাউদ্দিনের মা বাবা সবাই নিচতলায় থাকে। তাই যাওয়ার মধ্যে আমার বাসায় সালাউদ্দিনই যাইতো, কামাল জানে, আর তো কেউ যাইতো না। তাই ও সালাউদ্দিনের সাথে আমি কাবিন করলাম। তাই এই হিন্দি আর কি আমার খোঁজাখুঁজি করতেছে কামাল, যে কোথায় গেল, রাগ হয়ে হয়তো কারো বাসায় গেল নি না কি করলো, সে এখনো বুঝে নাই যে আমি সালাউদ্দিনের সাথে গেছি। তখন পর্যন্ত সে মানে বিশ্বাসই করতে পারছে না, বিশ্বাসই করতে পারতেছে না যে আমি সালাউদ্দিনের সাথে চলে যাবো। আর সালাউদ্দিন তো বাড়িতে, আমার ওই জায়গা থুয়ে সালাউদ্দিন বাড়িতে আশেপাশে ঘুরতো, যেন না বুঝতে পারে কেউ, কামালে যেন না বুঝতে পারে। তো তারপরের দিন কামাল সালাউদ্দিন রে এক গলির মধ্যে নিয়ে ওর পায়ে পর্যন্ত ধরছে সালাউদ্দিনের, যে সালাউদ্দিন ডালিয়া কই আছে তুই কইতে পারবি, তুই আমার বাসায় যাইতে আইতি, তোর সাথে পুনুর করতো, সারাদিন কথাবার্তা কইতো, তুই কত ডালিয়া কই আছে। পরে সালাউদ্দিন কয় ভাই আমি তো জানি না ডালিয়া কই আছে। পরে এমন করতে করতে সে দেশের থেকে দেখেন কামাল এখন পাগল, দেশের থেকে ফকির আনছে, ফকির আইনে আমারে আনবো আর কি টাবিস কইরা, দেশের থেকে ভালো টাকা দিয়ে ফকির আনছে আইনা। এখন ফকিরে বলে দিছে যে ওদিকে আছে। পরে কি করলো কামালে, ওদিক থেকে আমারে বাইর করলো। কোথায় ছিলেন? ওই কেরানীগঞ্জ, ওদিক থেকে কেমনে খোঁজ নিয়ে আমার বাড়ি করলো। কেরানীগঞ্জে তখন আপনি এবং ততদিনে কি জানতে পারছে যে আপনি সালাউদ্দিনকে বিয়ে করে ফেলছেন? পরে জানতে পারছে। না, কি বের করার আগে জানছে না বের করার পরে জানছে? বাইর করার আগেই জানছে। কেমনে? সালাউদ্দিনের সাথে আমি দেশে গেছি একবার, দেশে গেছি। এখন সালাউদ্দিন বলতেছে কি ডালি আমি তুমি বাসায় যাবো, বাড়িতে আমার বোনের বাড়িতে গেছি। পরে হাসিনা আমার বোন মাদ্রাসা, এখন আমার বোনে বলতেছে কি মাদ্রাসার ভিতরে বাসা, কয় কি যে এক নিজের রক্তের আত্মীয় স্বজন ছাড়া আর কেউ নেওয়া যাইব না। পরে আমি কই কি না সালাউদ্দিনটা আনতে হইব, সালাউদ্দিনটা আমি আনবই, আর যদি না আনতে দেয় তাহলে আমি আর কোনোদিন আম না। তা আমার বোনেরা আবার আমার খুব ভালোবাসে, খুব। আমি আবার তেরা, এই জন্য আমার বোনেরা অনেক ভালোবাসে আমার। আমি খাই না খাই আমার বোনে করে। তারপরে আমার সালাউদ্দিন গেল দেশে, যাইয়া একদিন থাকলো, থাইকে তারপরের দিন আবার আইসে পড়লো, আমারে নিয়ে ঢাকা আইছে। ঢাকা আইসে, এখন আমার বোনেরে ফোন দিছে কামালে, হাসিনা ডালিয়া কই গেল রে, কি আসায় বিষয়, ডালিয়া কি কারোর সাথে কথা টথা বলে, জানোস কয় কি আফায় তো ওই যে সালাউদ্দিন কার নাম, হ্যাঁ লগে তো আইছিল আমার বাড়ি। তখনই মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে আপনি সালাউদ্দিনের সাথে কাজটা করে ফেলছেন। সালাউদ্দিনের তো আইছে আমাকে বাসায় একদিন, আমরা করবো না, তারপর আইছে আয়া আফারে তো হে লগে করে নিয়ে গেছে। তখনই মানে বুঝতে পারছে যে সালাউদ্দিনের সাথে আমি গেছি। এই আর কি খুব মানে এলাকাটা সুদ্ধা গরম হয়ে গেল আর কি। আর সে বুঝতে পারে না যে আমি জামুগা এরকম কাজ করবো। তাই এরকম করতে 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 তারপরে কি করলো, এই যে সালাউদ্দিনের সাথে মানে আস্তে 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 বছর 1.5 বছর গেল, তারপরে এলাকা নীরব হয়ে গেল আস্তে আস্তে। তখন মানিকগঞ্জ থেকে তো আপনাকে খুঁজে বের করলো, তখন তারপরে কি হলো? খুঁজে বের করলে কি হয়েছে, বের করলে আমারে করে নাই, মানে রাখে নাই, বাইর করছে ঠিকই, কিন্তু আমার আপনার সঙ্গে কথোপকথন হলো না? আপনার সঙ্গে কথা হইছে, কিন্তু আমি বলছি আমি আর থাকুম না তোমার কাছে। আচ্ছা, তো বাচ্চা কাচ্চা তোমার কাছে থাকুম না, আমি তোর কাছে গেছি গা, আমি তো এতদিন এতটা বছর আমি সহ্য করছি, আমি তো আপনার কইছি যে আমি গেলে একদিনই যামু, আপনি এত করছেন, তাহলে এখন কিল্লি গা এমন করতেছেন, আমি তো ওর লগে গেছি গা, সমস্যা কি? পরে এরকম করতে করতে পরে ঠিক আমি ওর কাছে থাকলামই না।
না থাইকা সালাউদ্দিন আর আমি বাসা নিলাম, নিয়ে থাকলাম। বাচ্চা কাচ্চার কথা তখন মনে পড়তো না? বাচ্চা কাচ্চা তো ওর কাছেই ছিল, মানে আপনার কামালের কাছেই ছিল। তখন মানে আবার ওই কামাল এলাকা ছেড়ে অন্যদিকে অন্য এলাকায় গেছে, চলে গেছে, অন্য এলাকায় গেছে গা। আমি আবার ওই কেরানীগঞ্জ থেকে ওই এলাকায় আইছি, এলাকায় আইয়া বাসা নিছি। এখন আমার ছেলেরা, আমার বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে এখন ওই কামালের কাছে যায় না, আমার কাছে থাকবো। ওর কাছে যায় না, ও বাপের কাছে যায় না। ওই যে বাপে কামে কাজে দিয়ে দিছে, এরকম করছে। এখন আমার ছেলেরা তো দেখছে কম বেশি আমার ব্যাপারটা, তো ছেলেরা আমার কাছে আইসে বললো আসছে মতো। আমার মেজো ছেলেরা একদিনকে, আমার মেজো ছেলেরা আবারও করা বেশি, তখন মনে হয় 10-11 বছর আমার মেজো ছেলের ভাত দিয়ে বলতাছি যে সাগর, আমি সালাউদ্দিনের লেগে গেছি তাই কি হয়েছে, আমি কামালরে ছাইড়া দিছি, আমি সালাউদ্দিনরেও ছাইড়া দিম। তো করে যদি সালাউদ্দিন না পছন্দ করে, আমি তো করে চাই, আমি সালাউদ্দিনেরও আমার দরকার নেই, আমি তো নিয়ে থাকুম। আমি যাই করছি, আমি তো বাই করে নিয়ে থাকুম, আমি তো করে হালাম না। সালাউদ্দিন যেদিন কইব যে ও করে ঘরে জায়গা দাসকে, আমি সালাউদ্দিনরে ছাইড়া দিম, আমি তো করে ছাড়ুম না। তাই কইয়া বুঝাই টুজাই আমার ছেলেরা সবই আমার কাছে থাকলো, থাইকে টাইকে ছেলেরাও কাজ কাম করে। সালাউদ্দিন কোনো রকম আর কি আসে, কোনো রকম কোনোদিন টাকা কিছু দেয়, কোনোদিন দেয় না, এই অবস্থায় মানে। এখন মানে ওই যে বিয়ের আগ পর্যন্তই আমার ভালোবাসছে, এখন বিয়ে করছে, একজনের কাছ থেকে আনছে, এখন মানে সে হাল ছাইড়ে দিতেছে আস্তে আস্তে, এখন আর তার দরকার নাই আমার। তা এরকমটা কোনো রকম দেয় আর কি, কোনো রকম কি মানে তার একটা আছে না যে আমি বিয়ে করছি, আমার এত টাকা দিতে হইব মাসে, আমি যেহেতু ওর একজনের কাছ থেকে আনছি, আমার এত টাকা দিতে হইব, আমার ওরে দিতেই হইব, এগুলা তার মানে মাথায় নাই। তার মাথায় যে আমি পারলে দিলাম, না পারলে না দিলাম, গেলে গেলাম, না গেলে না গেলাম, এই আর কি আমার কষ্ট। আমার সন্তান টন্তান নিয়ে আমি থাকতেছি 7-8 বছর গেল। যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে সালাউদ্দিন তো আমার পিছু ছাড়ে না, যেমনই হোক আমার পিছেই রয়েছে, আর আমি কামালরে যেহেতু ছাইড়ে আইছি, তাই আমার একটা স্বামীর দরকার আছে, স্বামী থাকলে মানুষে কিন্তু একটা বাড়িতে গেলে ঘর ভাড়া দেয় না ভাইয়া স্বামী ছাড়া। আর আমার ছোট ছোট বাচ্চা কাছে না, পরে কি করলাম, এই চিন্তা ভাবনা করে আমি এই হাবিব রে নিলাম। এই হাবিব আমি নিছি, আর আল্লাহ দিছে, দেওয়ার মালিক আল্লাহ। তো এই হাবিব পেটে আসলো আর কি 8 বছর পরে, মানে যে বাচ্চাটাকে আপনি আজকে নিয়ে আসছেন 8 বছর পরে, বলতে কি মানে সালাউদ্দিনের সাথে সংসার, সালাউদ্দিনের সাথে সংসার করছেন 8 বছর, তারপরে বাচ্চা কাচ্চা। এই 8 বছর আমি একটু জানতে চাই, 8 বছর কি হলো, মানে আপনার সালাউদ্দিনের সাথে কোনো সমস্যা হয়নি? সে আপনার বাচ্চা কাচ্চা সহ মেনে নিয়েছে? মেনে নিছে, কিন্তু আমার বাচ্চা কাচ্চারা খারাপ জানতো না। কি লিগে খারাপ জানতো না, আমার বিয়ের আগে আমার বাচ্চা কাচ্চার খুব ভালোবাসতো সে, কিন্তু বিয়ের পরে মনে হইলো কি সালাউদ্দিন আমার বাচ্চা কাচ্চা মানে তার একটা দেওয়াল হয়ে গেল, মানে কেমন যেন বাচ্চাগুলোর সাথে ঠিক মতো কথা বলতো না। আর যেমন বিয়ের আগে আমার সজীব সাগর বলতো, মামা আমার 10 টাকা দেন, আমার 5 টাকা দেন, গেলে গলা ধরতো, মামারে ভালোবাসতো, আমার টাকা দেন, মুড়ি খামু, হ্যান খামু, তেন খামু, ঝালমুড়ি খাম। কিন্তু তখন আর আমার ছেলেরা কেউ ওই সালাউদ্দিনের সাথে আর কথা বলে না, আর সালাউদ্দিনও আমার ছেলেকে বেশি ভালোবাসে না। ওই সাজ্জাদ শাহাদাতের 2 সামনে পড়লে কথা কয়, না পড়লে নাই। তাই এর মধ্যে এই বাচ্চা না আমার পেটে আসলো, আসার পরে বাচ্চাটা পেটে আসলো, তখন ওর চাকরি নাই, সাসপেন্ড করলো। সাসপেন্ড করার পরে এখন সালাউদ্দিনের চাকরি নেই, চাকরি নাই। আমি টুকটাক ব্যাগের কাজ করতাম, সজীব সাগর সজল টাকা দিত, এই দিয়েই আমি চলতাম, ঘর ভাড়া দিতাম, আমরা খাইতাম, আবার সাজ্জাদ শাহাদাতের মাদ্রাসার বেতনও চালাইতাম। আবারও এই সালাউদ্দিন আসলে বাজার করে খাওয়াইতাম, আবার সালাউদ্দিনের টুকটাক কোনো কাপড় চোপড় লাগলে দিতাম। মানে কি সালাউদ্দিন দূরে থাকতো? হ্যাঁ, ওর বাবা মার কাছেই থাকতো বেশি। তো আপনার কাছে থাকতো? বললাম না, 15 দিন পরে, 10 দিন পরে, 1 মাস না, 15 দিন, 10 দিন, 1 সপ্তাহ পরই আসতো আমার কাছে। তাই এরকম চলতেছি যখন বাবু হওয়ার 1 সপ্তাহ আগে আমি মেডিকেল সবই রেডি হয়ে গেছে, বলছে যে বাবু সিজারে হইব। তাই এখন ভর্তি হমো। এখন সালাউদ্দিনরে বলতাছি কি, সালাউদ্দিন এখন তো আমার মা ভর্তি হইতে হইব মেডিকেল, এখন কি করবো?
এখন কয় আচ্ছা ঠিক আছে যা একটা করাই যাইব, মানে ওরকম একটা মাথা করে না, মানে এটা গুরুত্ব Care দেয় করে না। না আর কি। না কেয়ার করে না। না কারণে ও 1 সপ্তাহ আগে আমার বাসার থেকে বাবু হয়েছে নভেম্বরের 9 তারিখে, এর আগে 1 সপ্তাহ আগে আমার বাসা থেকে বের হয়ে যাইতাছে, সকালবেলা বের হয়ে যাইতাছে। যাওয়ার সময় আমি ওরে পিছর থেকে, আমার অবস্থা তো তখন ভালো না 1 সপ্তাহ আগে, তখন আমি পিছর থেকে ওরে জড়াই ধরছি, জড়াই ধরে আমি কাইন্দে দিছি যে সালাউদ্দিন তুমি, আমার মনে হয় কি তোমার তখন মানে ওই সাসপেন্ডে ছিল 2.5 বছর ভাইয়া, বাবু হওয়ার 1 মাস আগে ওর চাকরি হয়েছে আবারও। আচ্ছা, হ্যাঁ আবার হয়েছে। হওয়ার পরে এখন আমার আর ভালো লাগতেছে না, যে এমনি ওই কেমন যেন আর ভাবসাব বেশি একটা ভালো না। আর চাকরি হয়েছে, এখন মনে হয় যে সালাউদ্দিন আমার ছেড়ে চলেই যাইব। আচ্ছা, এই ভাইবা মানে ওরে আমি পিছের থেকে জড়াই ধরলাম যে সালাউদ্দিন তুমি কি আমারে ছাইরা যাইবা গা, চাকরি হয়েছে তুমি আমারে ছাইরা যাও না সালাউদ্দিন, আমার মা নাই, আমার কেউ নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কে দেখবো এমন সময়। তখন আপনার 5টা বাচ্চা আপনার সঙ্গেই থাকে, আরো পেটে পেটে 2টা মাদ্রাসায় থাকে আর কাজে কামেই থাকে বেশি ছেলেরা। পরে বললাম, ও আর কি কোনো মাথা লড়াইলো না ভাইয়া, যে আমি কই যাবো তোরে ছাইরা। আছে না এতটা বছর সংসার করছি ভাইয়া, মাথায় হাত দিয়ে বলতে পারতো যে কেন আমি তোরে ছাইরা যাম। কিছু না বইলে ওর জুতা টুতা মুছে দিলাম ভাইয়া, নাস্তা টাস্তা বানাই দিলাম, ও খাইয়া কি করলো আসতে বাইরে গেল, যায় আর আসলো না। পরে আমি এই 9 দিন পরে আমি ভর্তি হমো, সালাউদ্দিনে ফোন দিতেছি যে ভাইয়া আমি তো ভর্তি হমো, আমি কেমনে কি করুম, আমি একলা, আমার তো কেউ নাই তুমি জানো, তাই আমি অনেক কি করুম, মানে ও আমার ফোনই রিসিভ করে না। না কারণে একদিন আমার বলতাছে কি যে একদিন ওর বোনের জামাই ফোন দিছে আমারে, ওর বোনের জামাই আর কি ভালো অবস্থা, আর ওরা বেশি একটা অবস্থা ভালো না, 5-6 ভাই খাটে, টাকা পয়সা মানে খাইলে ভালো। আচ্ছা, আর ওর বোনের জামাই অবস্থা ভালো। তা ওর বোনের জামাই আমার ফোন দিছে, কবির নাম, বলতেছে কি ফোন দিয়া কয় কে ডালিয়া, আমি কই হ্যাঁ আমি ডালিয়া, কয় আমি আপনি কে, কয় কি আমি কবির। পরে আমি কই কি ব্যাপার ভাইয়া কেমন আছেন, কয় হ্যাঁ ভালো আছি। পর বলতেছে কি ডালিয়া তোমার একটা কথা, তোমার সাথে কথা বলতে চাই। আমি কই বলেন। কয় কি তোমারে তো সালাউদ্দিন ছাইরে দিতে চায়। পরে ভাইয়া লাগলো কি আমার সারা শরীরে ঘাম ছুটে গেল। ওর বোনের জামাই, মা বোন সবাই ভাবতাছে যে এখন সরকারি চাকরি ছিল না এতদিন, যাই হোক আসিল, এখন সরকারি চাকরি হইতাছে, আমার ছেলে আরো একটা বাচ্চা হইতাছে, ওই বাচ্চারে খাওন টাউন দিব, টাকা পয়সা দিব, আর ওগুলা এখন সবাই মানে চিন্তা ভাবনা করছে আমারে ছাড়াই হালাইব। চাকরি হয়েছে, এখন সালাউদ্দিনও আমারে ছাইড়া দিব, এই চিন্তা। হ্যাঁ আপনাকে বলছে, তারপর কি হলো? ওর বোনের জামা হাতে পায়ে ধরে বলছে যে ভাইয়া আমারে টাকা পয়সা দিয়ে ডালিয়ারে ছাড়ান, আমি মাসে মাসে বেতন পাই, যে 18,000 টাকায় বেতন পাবো, এগুলো আপনারা মাসে মাসে আপনি নিয়ে যান, আর গাড়ি যে চালামো এই টাকায় সংসার চলবো, মা বাপের দিন, এগুলা বলছে। ওর বোনের জামাই কি করলো আমার ফোন দিয়ে বলতেছে কি আর সালাউদ্দিন তো তোমার ছাইড়া দিতে চাই। পরে আমি কই কি ছাইড়া দিতে চাই, এতটা বছর গেল এখন ছাইড়া দিতে চাই, বাবু হইব এখন এই সময় ছাইড়া দিতে চাইবো কি কিনলিগা কি, তা তো আমি জানি না, সালাউদ্দিন রাখবো না তোমারে, এরকম এরকম আমরা তোমার টাকা পয়সা দিয়ে ছাইড়া দিতে চাই। তাই কি করলো, এই 9 দিনের ভিতরে আর কোনো খোঁজ খবর নাই, এই কথা আর কি আমার কানে আসলো, ফোন দিল। তখন তো আমার অবস্থা কেমন তা তো জানেনি ভাইয়া, এতটা বছর আমি ওর সাথে থাকলাম যেমনই হোক। তাই এই নভেম্বরের 8 তারিখে আমি মেডিকেলে ভর্তি হইলাম, হাসপাতালে, আমগো বাসার পাশেই হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আমি এর আগে এক আপারে বলছিলাম ভাত খাওয়ায়, মানুষ খাওয়ায়, সেই আপারা মানুষ খাওয়ায় আর কি, 15-20 জন। আপারে বললাম কি আপা, পাশের বাড়িরই আপা, আমি যদি মেডিকেলে ভর্তি হই, আপনি তো জানেনই আপা আমার কেউই নাই, যদি আমার আপনার লাগে আপা তাহলে কি আপনি যাইবেন? কয় কে আমি যাবো না, কে তুই আমার ফোন দিস দেখিস আমি যাবো। পরে আমি ভর্তি হইলাম 8 তারিখে নভেম্বরের, 9 তারিখে সকালবেলা ভাইয়া আমার সিজার করব। এখন ওই আপায় সকালবেলা বাজারে গেছে, আরও দেখেছে, এর মধ্যে আমার শরীর মানুষ চায় ভাইয়া। পরে শরীর মানুষ চায়, এখন আমি শরীর মানুষ পাম কই, আমার স্বামীরে চায়। এখন আমি ওর আব্বুরে ফোন দিলাম সালাউদ্দিন রে, যে ভাইয়া তুমি কই, অন্য নাম্বার দিয়া। পরে কয় কি আমি তো বাসায়। পরে আমি কই ভাইয়া একটা সই লাগবো ভাইয়া, এখন না আমার একটা সই দিয়ে যাও, এখানে তো কেউ নাই, এখন সই কেডা দিয়ে দিব, একটা সই দিয়ে যাও না ভাইয়া। কইলাম মতো আমি আইতাছি, কই ভাইয়া ফোনটা অফ করে রাখলো। আমার সাথে কিন্তু কোনো ঝগড়া খাইছে না,
আচ্ছা, ফোনটা অফ করে রাখলো ভাই, আর আমার আইলো না সই দিতে। তাই ওই আফাটাই আসলো, আইসা ওই আফাই সই দিল, আমার সই নিল, নিয়ে আমার কি করলো, সিজারের রুমে ঢুকাইলো। এখন ঢুকাইছে মতো ভাই আমার অবস্থা অনেক খারাপ। কেন খারাপ? সাজ্জা সাদাত মাদ্রাসায় সজীব সাগরে আমি বইলে আসিনি। সালাউদ্দিন এত ভালোবাসলাম, একজন থুয়ে সালাউদ্দিনের কাছে আসলাম, সালাউদ্দিনের সাথে এতদিন এত কিছু হইলো, কোথায় গেল আজকে সেই ভালোবাসা? আমারে সালাউদ্দিন একটা সই দিতে আসলো না। আর আমি যদি মইরা যাই তাহলে আমার সাজ্জা সাদাত কই যাইব, সজীব সাগর সজল কই যাইব, এগুলা নানা চিন্তা ভাবনা ভাই আমার এখন আমার নাই, আমি ঠিক নাই। না ঠিক থাকো না, আমার পিঠে সুই দিছে অপস্করণের সিজার করব, 2 বার দিছে সুই, তারপরও আমার অপস হয় না। না এখন মানে আমার আমি বলতেছি কি আমারে ছাইড়া দেন আপনারা, আমি যামুগা, আমার ছাইড়া দেন, আমি যামুগা, আমি সাজ্জা সাহেবের কাছে যাম বলতেছি। বাচ্চা হইলো ভাইয়া, তাই আমি অসুস্থ। সকাল 9টা বাজে সিজার হয়েছে, রাত 12টা বাজে আমার হুশ হয়েছে। হুশ হয়ে তারপরে যাই হোক মেডিকেলে যেইভাবে হোক কাটলো দিন, কাইটা 4 দিন পর বাসায় গেলাম। এর মধ্যে সালাউদ্দিনের কোনোই নাই, খবর বার্তা নাই, আসেও না, দেখেও না, ফোনও দেয় না। তারপরে 1 মাস পরে ভাইয়া আমার সেলাই নষ্ট হয়ে গেছে। ওই যে কান্দাকাটি করছি, ওর অফিসে গেছি, হেনে গেছি, আমার ওখানে সেলাই নষ্ট হয়ে গেছে গা, আবার সেলাই করতে হইব। এখন ড্রেসিং করতে আসি ভাইয়া, এখন ওই 2টা ডিউটি স্যার আছে ওই হাসপাতালে, ওই ডিউটি স্যার বলতেছে যে আমি আপনারে মাগনা করে দিব ড্রেসিং। ওই আমার অবস্থা খারাপ, কান্দাকাটি করি, এই জন্য আমার প্রতিদিন ড্রেসিং করে দিত। প্রতিদিন আমি খুবই কানলে আমার রাগ করতো, কইতো কি আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ করেন, এগুলা বলতো। এরকম ড্রেসিং করতে করতে 1 মাস ভরে আমি ড্রেসিংই করলাম ভাইয়া, আমার ঘাও আর শুকাইলো না। বলতেছে যে আপনার ফিরে নতুন করে আবার করতে হইব, সিলাই দিতে হইব। এখন আমার মাথা তো খারাপ হয়ে গেছে, নতুন করে সিলাই দিতে হইব, আমার কি অবস্থা হইব। এখন আবার ওইটা খুললো ভাইয়া, খুললে ওই জায়গা পরিষ্কার করে আবার আমার সিলাই দিল। সিলাই দিয়ে যেদিনকে বাসায় গেলাম, আমার ওষুধ লেখা দেয় ভাই, আমি তো ওষুধ খাইতে পারি না, টাকা পাবো কোথায় আমি ওষুধ খামো। তা বাসায় গেলাম, মনে হয় কি যে শিং মাছের মতো আমার কাতাই, শিং মাছে যেমন কাতা দিলে ভাইয়া যেমন করে, ঠিক আমার সিলাইটা এরকমই করতেছে, এরকম কষ্ট হইতেছে আমার। এর মধ্যে ও ফোন দিছে ভাইয়া 1 মাস, 1 মাস পরে ও ভাবছে যে 1 মাসে তো ঘাওটাও শুকাইছে, হয়তো ডালিয়ার কাছে গেলে আমার জায়গা দিব ডালিয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর ভাইয়া ওই দিনই আমি তো বাসায় আসতে চাই। পরে আমি কই তুমি আসো ভাইয়া, আমার কথা হলো কি ও আসুক, ও আইসা আমার বাবুরারে দেখুক, দেখলে হয়তো মায়া লাগতে পারে, ঠিক আছে ভাইয়া। কিন্তু ওই দিন আমার ডিভোর্সই দিছে সে। আচ্ছা, তো বাসায় আসলো ভাইয়া, আইসা অনেক দিন হয়ে গেছে আসে না, বুঝেনি তো ছেলে মানুষ। পরে আইসা ভাইয়া আমার সাথে কেমন কেমন যেন করতেছে দেখেন। পরে আমি আর ওর সাথে রাগ দেখাই না, আমি কার সাথে রাগ দেখাবো, রাগ টাগ দেখাই না, কোনো অভিমান টভিমান করি না, রাগ টাগ দেখাই না। আমার সাথে ভাইয়া কেমন যেন করতেছে, রং কেমন করে, আমার তো হিন্দি খবর হয়ে যাইতেছে। পরে আমি আবারও বলতেছি সালাউদ্দিন, এক কথাই বললাম, সালাউদ্দিন তুমি জানো সালাউদ্দিন 1 মাস আমি এই আমার শিলের জায়গায় ড্রেসিং করছি, আমার ডিভোর্স দিয়েছে আপনাকে সেদিন, তাহলে তারপরে আবার সে আপনার কাছে আসছে কিভাবে? হ্যাঁ, কেন গেল, ওই যে অনেক দিন ধরে যায় না আমার বাসায়। আপনাকে ডিভোর্স জানিয়ে দিয়ে তারপরে গেছে আপনার কাছে? না, ডিভোর্স দিয়ে জানাই নাই। ও, আপনাকে দিয়েছে ঠিকই, কিন্তু আপনাকে জানাই নাই? না, জানাই নাই, গেছে আর কি ওর স্বার্থের জন্য গেছে। ঠিক আছে, তারপর? হ্যাঁ, তাই আমারে আমি বলতেছি কি সালাউদ্দিন তুমি যে এরকম করতেছো, সালাউদ্দিন এরকম রং ডং করতেছো, দেখছো সালাউদ্দিন এই যে আমার বেন্ডিশ আজকে নতুন করে আবার কইরে আনছি, এই যে দেখো, এই দেখা ও আর আমার মানে দুষ্টামি করতেছে না আমার সাথে, না করে এখন আমার কানে কানে বলতেছে দেখেন ভাইয়া কেমন, ডালিয়া কোর্টের থেকে কাগজ এলে তুমি সই দিয়ে দিও। পরে আমার মাথা গেছে খারাপ হইয়া, কিরে আমি কাগজ আনলে আমি সই দিয়ে দিব। পরে ওই সিলাই অবস্থায় বইসা বললাম, বইসায় আমি পাগল হয়ে গেছি, বইসা বলতাছি সালাউদ্দিন তুমি এরকম কাজটা করতে পারলা, তুমি কেমনে করলা সালাউদ্দিন, তোমার মনে কি কিছু কইলো না, আর তোমার কি কিছু অতীত কিছু মনে পড়লো না তোমার, তুমি আমার কেমনে আনছো, হাবিব ওইছে, তোমার কিছুই কি মনে পড়লো না সালাউদ্দিন, কি দোষ আমার, আমার তো কোনো দোষ নাই, কেন তুমি এরকম করলা সালাউদ্দিন। মানে আমি পাগল হয়ে গেছি, মনে হয় কি ভাইয়া আমি পাগলের মতো করতেছি, ওর কোনো ভাষা নাই, ও চুপচাপ বসে থাকো না। ওরে আবার ভাই আমি জুতা কিনে দিছিলাম, শার্ট বানাই দিছিলাম, ওই জুতা কি করলাম ভাই, আমার ওই সেলাই অবস্থায় জুতা কি করলাম আমি বডি দিয়ে কাইটে ফেলাইলাম, আমার সাথে পারলো না ভাইয়া, ওই জুতা আমি বডি দিয়ে কাইটে 2 ভাগ করলাম, ওই শার্টটা আমি 2 ভাগ করলাম ছিঁড়া করছি। এখন কি করলো ও ঘরে, ও ভয় পেয়ে গেছে,
যে মানুষজন তো একখান হইব। পরে আসতে কি করলো, বের হয়ে গেছে, বেরো হয়তো কোনো বন্ধু বান্ধবের কাছে গেছে। তারপরে আমি ওর অফিসে আসা যাওয়া করতাম ভাইয়া, এর মধ্যে ওর ডিপু যেখানে গাড়ি চালায় ম্যানেজার, ওই ম্যানেজারের কাছে আসা যাওয়া করতাম। পরে এই হাবিব রে দেখা ওরা সবাই মানে আমার লিগে খুব মায়া করতো অফিসে। পরে ম্যানেজার ওরে ডাকছে যে তোর বোর কি দোষ, মানে একটা তো দোষ দিতে হইব, তোর বোর চরিত্র খারাপ না কারণ নিয়ে কোনো খারাপ কিছু দেখছিস? কয় না, কয় কিছু না। কয় তো কি খারাপ? কয় কি আমি যা টাকা পয়সা দিই তার ওর হয় না। পরে ম্যানেজার বলতেছে যে এগুলা তো সব বউরাই কয়, টাকা পয়সা কোনো বউ করিও না, সব মহিলাগো একটা না একটা থাকে, তা এই জন্য কি তোর বউ ছেড়ে দিবি? তা দেখ রে এরকম। আচ্ছা, আমি এত ডিটেল আর না যাই, আমি শুধু আপনার কাছ থেকে শর্টকাটই যদি জানি কি হলো এরপরে আপনি ডিভোর্স দেওয়ার পরে কি আপনার সঙ্গে আর ব্যাক করেছেন, আপনি মেনে নিলেন এটা? হ্যাঁ, নাকি মেনে নিলে বাধ্য হলেন, কি হলো দিন শেষে? তবে আমার কি করলো 3 মাস অফিস থেকে আমার হাবিব রে 5,000 করে টাকা দিল 2 বার। দেওয়ার পরে দ্বিতীয়বার সালাউদ্দিন আমার ফোন দিয়ে বলতেছে কি যে এর মধ্যে 3 মাস আর সালাউদ্দিনের সাথে আমার সাথে সম্পর্ক নাই। যে সালাউদ্দিন ফোন দিয়ে বলতেছে যে ডালিয়া তোমারে আমার ফ্যামিলি থেকে আমি আর কি মামলা করছি এর মধ্যে আর কি। মামলা করে দিয়েছেন? হ্যাঁ, মামলা করছি। কি মামলা করেছেন? মামলা করছি যে যৌতুক মামলা করছি। আর যৌতুক এবং নারী নির্যাতন যেটা হয় আর কি। হ্যাঁ, খেয়াল করবেন 3টা অ্যাঙ্গেল আছে এই গল্পে। এর ভিতরে আমি থামাই আপনাকে, 3টা অ্যাঙ্গেল প্রিয় শ্রোতা। একটা হচ্ছে ওনার আগের সংসার, ওনার পরের সংসার দ্বিতীয় অ্যাঙ্গেল, তৃতীয় অ্যাঙ্গেল হচ্ছে মামলা। এই মামলার বিষয়টা এখানে কিভাবে আসলো, মানে এবং যখন সরকারের কাছে আশ্রয় নিতে হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য, সেই যে আশ্রয় যে যৌতুক এবং নারী নির্যাতন, যৌতুকের প্রসঙ্গ তো এখানে আসেই নাই, মানে পুরো এন্টায়ার গল্পে। এবং নারী নির্যাতনের বিষয়টা কিন্তু আপনার কি গায়ে হাত তুলতো? হ্যাঁ, আমার খুব মারতো। ও মারতো? আমার মায়ের পাগলের মতো মারতো, এই পাশে থেকে মারে ওই পাশে নিত, ওই পাশে থেকে ওই মাসে। এই 8 বছরের সংসারে এত মারতো, তারপর আপনি সংসার করেছেন তার সঙ্গে? হ্যাঁ, আমি সংসার করছি ওই যে একটাই ভাইবা যে আমার কিছু করার ভুল, ভয়ঙ্কর রকমের ভুল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন তারপর। তো আমি মামলা করছি। এখন মামলা ওখানে ও বলতেছে কি ডালিয়া তুমি বাবুরে লইয়া যাইবা আইবা, তো এগুলো না করে আমার ফ্যামিলির থেকে তোমার 2 লাখ টাকা দিব, 2 লাখ 2.5 লাখ যাই দেখ তুমি মাইনে নাও। আর আমি তো আছি, আমার সন্তান, আমি তো আর এটা করতেছি না। ও যদিও সই দিয়ে থাকি তাহলে তো আমি মনের থেকে সই দিব না, সন্তান তো সন্তানই আমার, তাই তুমি মাইনা না, পরে আমরা মিলবো। তাই ভাইয়া আমি কি করলাম, ওর কথা আমার ভুল হয়ে গেছে বলতেছে, আমার ভুল হয়ে গেছে। আমি ওই ম্যানেজার টেনেজার সবার কথা মতো মামলাটা তুলে নিলেন? হ্যাঁ, না তুলে নিলাম না, ওর উকিলে আমার উকিলে মিলা এই মানে এক জায়গায় বইসা ওই আমারে কি করলো 2.5 লাখ টাকা দিল। বাবুর হাবিবের বাবদ 50,000 টাকা আর আমার কাবিনের 2 লাখ টাকা। পরে দেওয়ার আগে থেকে আমার সাথে ভালো যোগাযোগ শুরু করলো ভাইয়া ওর আব্বু, এই সালাউদ্দিন। ভালো কথাবার্তা বলতেছে, দেওয়ার প্রায় 15-20 দিন আগের থেকে আমার আগের মতো মানে এই বিয়ার আগের মতো কথাবার্তা শুরু করতেছে। এখন আমার বলতেছে কি আমার ভুল হয়ে গেছে ডালিয়া, তাই আমি আবার তোমার জীবনে আসতে চাই, তোমার মা বাপ নাই, হাবিব রেখে রাখবো, এত কষ্ট। পরে ভাই আমি রাজি হইয়া ওরে আবার আমি আনলাম, আইনা পর আবার আমরা কি করলাম, কাবিন কইরা ফিরা ও বলতেছে কি আমার কিছু টাকা টুকা দাও না। ও আমার কাছ থেকে ভাই 1 লাখ টাকা নিল আর 1.5 লাখ টাকা আমার কাছে রইলো। ও আবার টাকা নিয়ে নিয়েছে? হ্যাঁ, 1 লাখ টাকা নিয়ে 1.5 লাখ টাকা আমার কাছে থাকলো। এখন ওই 1 লাখ টাকা নিয়ে ঋণ পিন দিল, একটা অপ্পো সেট কিনলো আমো ঘরে, মানে আমারও টুকটাক কিছু আর কি ভাঙছি ভাইয়া, বুঝছেন কইরা। তারপরে এখন কিছুদিন পরে ভাইয়া আবার শুরু করছে, আবার ওই 1.5 লাখ টাকা চাই ভাইয়া, বুঝছেন। ওই 1.5 লাখ টাকা আমার কথা হলো কি সালাউদ্দিন তো আমার ভালো কিছু দেয় না। দিয়েছেন, তারপরে আর মামলা করেছেন, মামলা তুলে নিয়েছেন টাকার জন্য, উকিলে বসে একটা সমাধান করেছেন। তারপরে সে আপনার কাছে আবার ফিরছে, ফিরে টাকাগুলো যখন আপনার কাছ থেকে নিচ্ছে তখন কি তাকে আবার বিয়ে করেছিলেন? না, করেন না, আবার বিয়ে করছেন। তখন কত টাকা দিন মহল ধরেছেন? 1 লাখ টাকা। 1 লাখ টাকা, আচ্ছা ঠিক আছে। তারপরে ওই 1.5 লাখ টাকা আবার চাইতাছে, পরে 1.5 লাখ টাকা চাইতাছে। এখন আমার কথা কি যে ও তো আর ভালো না, যদি ভালো হইতো 1.5 লাখ টাকা আমার কিডনি বেচেও দিতাম। 1 লাখ টাকা দিছি, তা 1.5 লাখ টাকা থাক আমার কাছে, তাই ওই 1.5 লাখ টাকা চায়। আর ভাইয়া আজকে এই মেয়ের সাথে, কালকে ওই মেয়ের সাথে, খুলনা যায় একটা, গোপালগঞ্জ যায় একটা, এই নোয়াখালী যায় একটা, মানে যেই দেশে যাইবো ওই দেশে তার একটা আছে ড্রাইভার, গাড়ি চালায়, ওই দেশে তার একটা না একটা আছেই। প্রত্যেকটা মেয়েরে আমি ধরছি আর কি, ওই যে ও তার মোবাইল থেকে ফোন দিয়ে আমি ধরছি। এরকম করতে করতে তো সে আমার এখন মানে ওই 1.5 লাখ টাকাই করে,
আমি ওই 1.5 লাখ টাকা দেই না কা। তা আমার কথা যে আমি 1.5 লাখ টাকা দিমু, কারে দিমু? ভালো তো হইতে হইব, আমার সংসারিক হইতে হইব, আমার সংসারিক না হোক, আমার হাবিবরে তো দেখতে হইব। হাবিব তো তার সন্তান, আমারে না দেখ, তার সন্তান রে সে কি দিব না ভাইয়া? যে আমার একটা সন্তান আছে, আমার সন্তান রে এই আজকে অসুখ হয়, কালকে অসুখ হয়, এই একটা না একটা ভাইয়া হইতেই থাকে। 3 বেলা ভাইয়া, সকাল বিকাল রাত্রে 3 ভাইয়া ফিটার নিয়ে ভাইয়া পিছে পিছে ঘুরে, জামু ফিটার দুধু দে, ফিটার দুধু দে, ফিটার দুধু দে, কান্দাকাটি করে ভাইয়া, ফিটার না হইলে ঘুমায় না। তাই খুব এই বাচ্চাটা নিয়ে আমি খুবই কষ্টে আছি ভাইয়া। আর আমার ওই ছেলেরা আমার খুব ভালোবাসে ভাইয়া। ছেলেরা টাকা পয়সা লাস্ট কি দাঁড়াইছে? লাস্ট দাঁড়াইছে কি, আমি কিছুদিন আগে আমি মামলাও করছি ভাইয়া, আবার ওর নামে আবার মামলা করছি। আর আমি ওর হেড অফিসে দিছি, এই যে দরখাস্ত দিছি যে আমার এই ব্যাপার, আমার টাকা পয়সা দেয় না একটা ছেলে, এরকম। তা ওই দরখাস্তটা এখনো হয় নাই। আপনি ওর অফিস মানে ও কি সরকারি চাকরি করে? হ্যাঁ, সরকারি চাকরি করে। তাহলে ওর আপনি দরখাস্ত দিয়েছেন, প্লাস হচ্ছে আবার মামলাও করেছেন। এখন এই অবস্থায় আপনি ঝুলন্ত অবস্থায় আছেন। আপনার ছেলে মেয়ে সবগুলো এখন আপনার সঙ্গে আছে, মানে 7টা ছেলে আপনার? না, 6টা। তো এই 6টা ছেলে। তো আপনার জীবনে আপনি যে ঘটনাটা আজকে এখানে বললেন, আপনার ভুলটা কি, আপনার অপরাধটা কি? ভুলটা কি ভাইয়া, এটা তো আপনিই বুঝতে পারছেন। আমার মনে হয় না যে আমার কোনো ভুল ভাইয়া, আমার জীবনটা এই ছোট থেকে। আপনার ডেফিনেটলি ভুল আছে, কিন্তু আপনি যদি মনে না করতে পারেন যে আপনার কোনো ভুল নাই। আমার ভুল, আমি ওই যে কামাল যাই করতো, কামালের কাছ থেকে যদি সালাদিনের কাছে না আসতাম, এটাই আমার ভুল হয়েছে। এটাই এই জায়গাটাই আমি একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে একটা মানুষ, দেখেন, আমরা সংসার জীবনটা আসলে অন্যরকম একটা জীবন আমার কাছে যেটা মনে হয়, এবং যারা এখানে শুনছেন তারা বিভিন্ন শ্রেণীর শ্রোতা আছেন। এটা একেবারেই প্রান্তিক পর্যায়ের একটা মানুষের গল্প, যার দিন এনে দিন খেতে হয়, জীবনে কিছুই পায়নি সেই অর্থে, কষ্ট করে লেবানন গেছে, সেখান থেকে একটা মানুষের সান্নিধ্য পাওয়া, এবং তারপরে গায়ে গতরে খেটে 5-6টা ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করা, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম মানুষ। একেবারে আমাদের সমাজের একেবারে নিচু শ্রেণী যদি বলি, তাহলে একেবারেই প্রথম পর্যায়ে বলতে পারলে আমি যেটা বোঝাচ্ছি যে প্রান্তিক, একেবারেই নিচু পর্যায়ের যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর একজন মানুষ। যদি উঁচু নিচু ভিত্তি নিয়ে আমার যথেষ্ট রকমের দ্বিমত আছে, শুধু বোঝানোর জন্য বলছি। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মানুষটার জীবনটাকে যদি আপনি অ্যানালাইসিস করেন, এরকম ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে আছে। সবচেয়ে ট্রিকি পয়েন্ট আজকের এই জীবনের পুরো গল্পটাতে, সিক্রেটসে, সেটা হলো, দেখুন, ওনার জীবনের কোনো কিছুই সমস্যা ছিল না। ওনার প্রথম হাজব্যান্ডের সমস্যার জায়গাটা যেটা ছিল, উনি যেটা বলছেন যে আমার হাজব্যান্ড আমাকে লাভ করতো, ভালোবাসতো, কিন্তু ওর যেই খামখেয়ালিপনাগুলো, জুয়া খেলা বা ওর যে সংসারের দিকে মন না দেয়াটা, এটা আমার পছন্দ ছিল না। এবং সবচেয়ে বেশি যেই ল্যাকিংসটা ছিল, আদর যত্ন স্নেহ, যেটা হাজব্যান্ডের কাছ থেকে একজন ওয়াইফ প্রত্যাশা করে, ওই জায়গাটায় আরেকজন তৃতীয় পক্ষ চলে এসেছিল। এবং সে তৃতীয় পক্ষটা ছিলেন হচ্ছে ওনার দ্বিতীয় হাজব্যান্ড সালাউদ্দিন, যিনি লম্বা একটা সময় নিয়ে ওনার সময়টা ইনভেস্ট করেছেন এনার পেছনে, এবং যেভাবেই হোক না কেন তার কাছে নিয়েছেন। এবং সেই সংসার জীবন 8 থেকে 10 বছরের সংসার জীবন, সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা টেকেনি। এখন এখানে কম্পারেটিভ অ্যানালাইসিস যদি আপনি করতে যান, সেক্ষেত্রে হয়তো প্রথম সংসারটাই ভালো ছিল, আপনি সেটাই বলবেন। কিন্তু মূল জায়গাটা সেটা হলো যে একজন মানুষের অভাববোধ আছে, শুধু খেয়ে পড়ে থাকাটাই জীবন না। এটা প্রত্যেকটা সংসারই আছে, একটা মেয়ের ক্ষেত্রেও আছে, ছেলের ক্ষেত্রেও আছে। এবং ওই ছেলেটা দিন শেষে তার ওয়াইফের কাছ থেকে একটা এক্সট্রা কেয়ার প্রত্যাশা করে, এবং ওয়াইফও নিশ্চয়ই তার হাজব্যান্ডের কাছ থেকে একটা এক্সট্রা কেয়ার প্রত্যাশা করে। এগুলো যখন জমতে অনেক বড় একটা শূন্য জায়গায় তৈরি হয়, এটা প্রত্যেকটা সংসার জীবনের জন্যই সত্য। এবং সেই শূন্য জায়গাটাই কেউ একজন যখন এসে দাঁড়ানোর সুযোগ পায়, তখন মন অটোমেটিক্যালি তার দিকে ধাবিত হয়। নইলে দেখুন, যেই লেবাননে গিয়ে ভদ্রমহিলা পরের দিনই বলছিল যে 6 মাসের রাস্তা হলো আমি হেঁটে চলে আসবো বাচ্চাদের জন্য, সেই বাচ্চা কাচ্চাদেরকে ছেড়েও, যদিও সে ছাড়েনি, এক পর্যায়ে গিয়ে ছেড়ে হলেও সে সালাউদ্দিনের হাত ধরে সংসার জীবন, নতুন একটা জীবন শুরু করতে গিয়েছিল। বিকজ সেখানে সে তার ভালোবাসা খুঁজে পেয়েছিল, সেখানে সে স্নেহ খুঁজে পেয়েছিল। কিন্তু এই ভালোবাসা, এই স্নেহ, এসবের জন্যেই ঠিকমতো আমরা ডিল করতে পারি না বলেই ভয়ঙ্কর রকমের ভুল সিদ্ধান্ত আমাদের বৈবাহিক জীবনেও আসে, এবং বিবাহোত্তর জীবনেও আসে, এবং বিয়ের আগেও আসে। একটা জিনিস সবসময় যেটা বলি সেটা হচ্ছে লাভ
অবশ্যই এটা সৃষ্টিকর্তা প্রদত্ত চমৎকার একটা জিনিস, অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস। কিন্তু এই লাভটাকে যদি আমরা রেসপেক্টের জায়গায় রাখতে না পারি, এই লাভের ইকুয়েশনটা যদি শুধুই ইমোশনাল হয়, সেটার সাথে যোগ বিয়োগে যদি সামাজিকতা এবং আরও যে বিষয়গুলো চলে আসে মানুষের বেঁচে থাকার জন্য, সেগুলো যদি না মেলে, শুধুই প্রেম নিয়ে, শুধুই ইমোশন নিয়ে জীবনে সুখী হওয়া বা সাকসেস রেট আমার মনে হয় খুবই 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 কম। কারণ এই ইমোশন বলেন, এই লাভ বলেন, এইটা না ওই প্রথম পর্যায়ে যেই ফোর্স নিয়ে থাকে, এটা রূপ পরিবর্তন হয়ে যায়। অফকোর্স আমি রেসপেক্ট রেখেই বলতে চাই, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বছরের পর বছর সংসার করছেন, কেউ হয়তো কাকে বার্থডে উইশও করেন না, কেউ হয়তো কারোর জন্য কখনো ফুলও কেনেন না, কেউ হয়তো কারোর জন্য কোনোভাবে স্পেশাল ডে বা ডিনারেরও আয়োজনও করেন না। তাহলে কি তাদের মধ্যে লাভটা নেই? লাভটা অবশ্যই আছে, কিন্তু লাভটার ইন এ ডিফারেন্ট ওয়ে। লাভটা তখন হয়তো রেসপন্সিবিলিটি হয়ে গেছে, লাভটা তখন হয়তো অন্যরকম একটা ফর্মেটে তাদের দুজনের মধ্যে ধরা দিয়েছে। এই দুজন মানুষ কখনোই হয়তো বা ওইভাবে অনুভব করেননি যে তাকে স্পেশাল টেক কেয়ার করা উচিত, কিন্তু দেখবেন যে দুজন মানুষকে যখন আপনি আলাদা করে ফেলছেন, তাদের মধ্যে একটা অস্বস্তি শুরু হয়ে গেছে, তাদের মধ্যে একটা মানে প্রচণ্ড রকমভাবে মিস করা শুরু হয়ে গেছে। এই যে নির্ভরতা, যেটা বোঝা যায় না, যেটা এক্সারসাইজের জায়গাটায় আসে না, যেটা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন হয়, যেটা হয়তো হাজব্যান্ড আর ওয়াইফের ক্ষেত্রে একেবারেই প্রয়োজন হয় না, এই জিনিসটা থাকে, এটা ডিফারেন্ট ফর্মেটে চলে যায়। তো আমি কথাটা এই কারণেই বলছি যে যেই ইমোশনের কারণে, যে মানুষটাকে না হলে আপনার চলছে না, যে মানুষটাকে না হলে আপনার জীবনটাকে বৃথা মনে হচ্ছে, এটা একটা মারাত্মক রকমের ইমোশন, খুবই ম্যাচিউরড একটা ইমোশন। কজ এই ইমোশনটা পরবর্তীতে অন্যদিকে টার্ন নেয়, এবং সেই টার্নিং পয়েন্টে গিয়ে ওই মানুষটার সঙ্গে আদৌ থাকা সম্ভব কি না, সামাজিকতা কি বলে, এবং আপনার জায়গা থেকে লজিক কি বলে। যদিও আমরা যখন জানি যে ইমোশন যখন চলে আসে, তখন লজিকটা অনেক বেশি বন্ধ হয়ে যায়। তো এই চিন্তাটা করাটা খুব জরুরি, নইলে 8 বছর পরেই হোক, 5 বছর পরেই হোক, 7 বছর